বেশ, তাহলে প্রত্যেকে খুব মন দিয়ে ক্লাস করো। আমাদের ম্যাথামেটিক্স এর আজকে ডেমনস্ট্রেশন ক্লাস ক্লাস নিচ্ছেন সমীরণ রয় স্যার, এবং তিনি প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নপত্র এসেছিল অর্থাৎ 2023 সালে সেটার অনুকরণেই তোমাদেরকে ক্লাস করাবেন, এবং প্রিভিয়াস ইয়ারে যে কঠিন বা দুর্বোধ্য প্রশ্ন এসেছিল সেই সম্পর্কেও ধারণা দিয়ে অবশ্যই ক্লাস শুরু করবে। তো স্যারকে অনুরোধ করব ক্লাসটা শুরু করার জন্য। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ, শুনতে ঠিক আছে, পাচ্ছি। শুরু করে দিন। তো সবাই আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। স্যার আচ্ছা, তো দেখো, আমি প্রথমে একটুখানি তোমাদের সিলেবাসটা নিয়ে একটুখানি নাড়াচাড়া করব। জানি অনেকেই জানো, হয়তো যারা এবছর যারা 2023 সালে প্রাইমারি টেট দিয়েছো তারাও হয়তো অনেকে ডেমো ক্লাস করছো, কিন্তু আমাকে এটা একটু দেখাতেই হবে যে জায়গাগুলো আমি বুঝেছি, মানে সিলেবাসটা না বোঝালে কেন এবছর প্রশ্নটা কোথা থেকে এলো, কিভাবে এলো। এরকম একেবারেই না সিলেবাসের বাইরের থেকে কিছু এসছে, সিলেবাসের মধ্যেই এসছে। অ্যাকচুয়ালি আমরা সিলেবাসটা খুঁটিয়ে তো খুব একটা পড়ি না, সেই জন্য সমস্যাটা তৈরি হয়। ঠিক আছে, তো দেখো তোমরা টেট শিওরে আজ যারা ক্লাস করছো, ডেমোস্ট্রেশন ক্লাস করছো, তারা তোমরা টেট শিওরে পড়ো ভালো, বা নিজেরা প্রস্তুতি নাও, বা অন্য কোথাও পড়ো। সবার আগে এটা মনে কিন্তু রাখতে হবে যে সিলেবাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সিলেবাসটা যেটা দেয় সেটা অনেক কিছু বুঝে দেয়, এবং সেইটার ধরে কিন্তু প্রশ্ন হয়। এরকম নয় সিলেবাসের বাইরে থেকেই কিছু আসে। এবছরের প্রশ্ন থেকে অনেকের মনে হতে পারে যে এগুলো কেমন কি প্রশ্ন দিয়েছে, এরকম তো কখনো করিনি, বা এরকম নয়। অ্যাকচুয়ালি দেখো যে সিলেবাসটা দিয়েছিল সেখানে এই যে লেখা আছে, ম্যাথামেটিক্স অ্যান্ড এনভায়রনমেন্ট স্টাডিজ উইল ফোকাস অন দ্য কনসেপ্টস, প্রবলেম সলভিং এবিলিটিস অ্যান্ড পেডাগজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, তো এই যে কনসেপ্ট বলেছে, মানে কোনো একটা চ্যাপ্টার বা যে জিনিসটা তুমি পড়ছো সেটার সম্পর্কে কতটা ধারণা তোমার আছে, সেইটার উপর থেকে প্রশ্ন আসবে। আরেকটা কি দিয়েছে দেখো, প্রবলেম সলভিং এবিলিটিস, মানে যে সাধারণ অঙ্ক আমরা যেরকম করি, যেমন ধরো গসাগু লসাগু যদি একটা চ্যাপ্টার হয়, তার তো কিছু স্বাভাবিক অঙ্ক থাকে যেগুলো এমনি স্বাভাবিক, মানে এমনি সাধারণ প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও আসে। সেইরকম কিছু হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেম, সেগুলো থেকেও প্রশ্ন আসবে। সেটা যেরকম সত্য, সেরকম কনসেপচুয়াল কিন্তু প্রশ্ন আসবে, এটাও কিন্তু সত্য। ঠিক আছে, তো তোমরা 2022 সালে যারা প্রাইমারি টেটের প্রশ্ন পরীক্ষা দিয়েছো বা জানো, তো 2022 সালের প্রশ্ন তুলনামূলকভাবে একটু সহজ এসেছিল। তার একটা কারণ হচ্ছে ওইখানে যে প্রশ্নগুলো ছিল বেশিরভাগ ক্ষেত্রে সব প্রবলেম সলভিং অ্যাবিলিটিস, মানে সাধারণ নিউমেরিক্যাল প্রবলেম, ওই ধরনের প্রশ্নগুলো দিয়েছিল। এবারে 2023-এর প্রশ্নটা এই জন্যই তোমাদের কঠিন হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু দিয়েছে। কনসেপ্ট কতটা ডিপ ধারণা আছে তোমার একটা চ্যাপ্টারের প্রতি, সেই কনসেপ্ট ঘেঁষে কিন্তু প্রশ্নগুলো দিয়েছিল, ম্যাক্সিমামটাই তাই। ঠিক আছে, তো সেই জন্যই কিন্তু প্রশ্নগুলো তোমাদের দুর্বোধ্য হয়ে গেছে। তো এবার কিন্তু তোমরা যখন প্রস্তুতি নেবে অঙ্কের, ঠিক আছে, প্রাইমারি টেটের জন্য, তো আমরা দুরকম প্রশ্নই তো দেখলাম। তো দুরকম জিনিস কিন্তু তোমাদের যে কোনো চ্যাপ্টারের জন্য ভালোভাবে করতে হবে। একটা হচ্ছে কনসেপচুয়াল প্রশ্ন, ঠিক আছে, কনসেপ্ট ধরে যে সমস্ত প্রশ্নগুলো আসে। ঠিক আছে, আর একটা হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেম। ঠিক আছে, নিউমেরিক্যাল প্রবলেম মানে সাধারণ যে গাণিতিক যে সমস্যা, ঠিক আছে, সেইগুলো। এই কনসেপচুয়াল প্রশ্নের মধ্যে কিন্তু অনেক ধরনের ব্যাপার আছে, যেমন স্টেটমেন্ট দিতে পারে, স্টেটমেন্ট দিয়ে মানে সেইটার কনক্লুশন, বা উম, সত্য মিথ্যা, বা এই ধরনের বিভিন্ন যে কনসেপচুয়াল বেসিসে প্রশ্ন, সেগুলো কিন্তু
খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে তোমাদের প্রাইমারি টেটের জন্য। আর নিউমেরিক্যাল প্রবলেম যেগুলো আগেও ছিল, আগে আমরা করতাম, সেগুলো তো আছেই। সেগুলো যে এবারে আসেনি বলে যে ভবিষ্যতে আসবে না তাও কিন্তু একেবারেই না। সুতরাং আমাদের দুটো যে কোনো চ্যাপ্টার যখন পড়বো, দুটো কিন্তু জায়গায় জোর দিতে হবে, এই জায়গাটার উপর কিন্তু জোরটা দিতে হবে। এবারের অন্তর প্রশ্ন যা ট্রেন্ডিং আমরা দেখলাম, তো সেইটার বেসিসে আর কি। আরেকটা জিনিস এইখানে দেখবে তোমরা সিলেবাসে লেখা আছে, এই জায়গাটাও খেয়াল করে দেখবে যে সিলেবাসটা যে আমাদের ম্যাথের যে চ্যাপ্টারগুলো দিয়েছে কোথা থেকে প্রশ্নগুলো আসবে। তো দেখো এখানে লেখাই আছে যে এই যে 1 to 5 বাই স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো পশ্চিমবঙ্গ সরকারের যে প্রাথমিক বিভাগ আছে সেইখানে যে 1 to 5, ঠিক আছে, অ্যাকচুয়ালি 5টাকে তো প্রাইমারি সেকশনে ধরা হয়, অন্তত কিছু কিছু প্রাইমারি স্কুলে 5 আছে, ক্লাস 5 আছে। তো 1 to 5 এই সিলেবাসটা কিন্তু ভালোভাবে সবার কিন্তু লক্ষ্য করতে হবে। সেটা শুধু অঙ্কের ক্ষেত্রে না, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে 1 to 5 এর মধ্যে কি কি জিনিস, কি কি ধারণা বাচ্চাদের শেখানো হয়, সেটা কিন্তু আমাদের কিন্তু ভালোভাবে ফলো করতে হবে। সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রিপারেশনটা নিতে হবে, ঠিক আছে। আরেকটা জিনিস এখানে লেখা আছে দেখবে, যে সিলেবাসে যে ডিফিকাল্টি লেভেল এইখানে দেখা আছে কতটা কঠিন হবে প্রশ্ন। এই যে লিঙ্কেজটা কিন্তু থাকবে সেকেন্ডারি স্টেজ পর্যন্ত। সেকেন্ডারি স্টেজ পর্যন্ত মানে আমরা সাধারণত ভাবে কি জানি, মাধ্যমিক পরীক্ষা, ঠিক আছে। তো আমাদের এই যে সিলেবাসে যা যা চ্যাপ্টার থাকবে সেইটার যে ডিফিকাল্টি লেভেল বা কঠিন কতটা হবে সেটা কিন্তু এমপি লেভেল বা মাধ্যমিক লেভেল পর্যন্ত কিন্তু করে দিচ্ছে, ঠিক আছে। এরকম নয় যে তুমি বাচ্চাদের অঙ্ক শেখাবে বলে, অ্যাজ এ টিচার তুমি বাচ্চাদেরকে অঙ্ক শেখাবে বলে তোমার একদম বাচ্চাদের মতোই অঙ্ক দেবে, তাহলে তো সবাই পাস করে যাবে বা সবাই খুব ভালো স্কোর করবে, তা তো হবে না। তো অন্তত মাধ্যমিক লেভেল পর্যন্ত কিন্তু আমাদের ডিফিকাল্টি লেভেল করে যেতে হবে, মানে যাই আমাকে দিক সেইটা কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড পর্যন্ত সেই জায়গাটা কতটা কি করা যায় সেইটা কিন্তু মাথায় রেখে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে। এই পর্যন্ত সিলেবাস নিয়ে যেটুখানি যা বললাম, কারোর কোনো প্রশ্ন যদি থাকে বলে ফেলো, বা কারোর কনফিউশন হয়েছে 2023 সালের পরীক্ষা দিয়ে যে প্রশ্নটা কেমন এসছে, কি এসছে, বা সিলেবাসের বাইরে থেকে এসছে কিনা, বা এরকম এই জাতীয় প্রশ্ন যদি কারোর মাথায় থাকে, পরীক্ষা দিয়ে এসে মানে একটুখানি চমকিয়ে গিয়েছে প্রশ্ন থেকে, এরকম যদি কারোর কোনো প্রশ্ন থাকে বলতে পারো। তাহলে আমি পরের জিনিসটা বলবো যে এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কি কি চ্যাপ্টার করতে হবে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এটা তাহলে এটা নিয়ে কারোর কোনো প্রশ্ন নেই আশা করি। আমি পরের আছে জিনিস, স্যার। আচ্ছা বলো, তাহলে বলো, বলে ফেলো। হ্যাঁ স্যার, ওই মানে 2023 সালেরই আর কি, মানে যে ম্যাথমেটিক্স প্রশ্নটা আর কি, সেটা স্যার অত্যন্ত ডিফিকাল্ট ছিল আর কি। এটা এই জন্যই ছিল, আমি বলছি না, আমরা সাধারণভাবে, আমি মানে এটা এক্সপ্লেন একটু আগেই করলাম যে ডিফিকাল্ট লেভেলটা কোথায় ছিল, মানে কোন জায়গাটা ছিল। আমরা সাধারণভাবে যে কোনো চ্যাপ্টারের নিউমেরিক্যাল প্রবলেম যেগুলো আছে সেগুলো সলভ করতে অভ্যস্ত, ঠিক আছে। কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু আমরা সাধারণভাবে করতে অভ্যস্ত নই, ঠিক আছে। কিন্তু বেশিরভাগ প্রশ্ন 2023 সালে যেগুলো দিয়েছিল কনসেপচুয়াল বেসিসের উপর প্রশ্ন দিয়েছিল, ঠিক আছে। নিউমেরিক্যাল প্রবলেম যেগুলো সাধারণভাবে সাধারণ প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও থাকে বা বিভিন্ন বইতে যে সমস্ত অঙ্কগুলো থাকে, সেই ধরনের প্রশ্ন কিন্তু খুব কম ছিল। সেই জন্যই কিন্তু তোমরা সমস্যায় পড়েছিলে। আমি আসছি সেই প্রশ্নটাই আসছি, যে কোন কোন জায়গাগুলো কি কি ব্যাপার হয়েছিল। এইটা অ্যাকচুয়ালি বুঝে নিয়েছো তো, যে দু রকম কিন্তু যে কোন চ্যাপ্টার তোমরা পড়ো, দু রকম জায়গা কিন্তু রেডি করতে হবে। একটা হচ্ছে কনসেপচুয়াল বেসিসে, আর একটা হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেম, ঠিক আছে। দুটোই কিন্তু তোমাদের সলভ করতে হবে, শুধু নিউমেরিক্যাল করলে হবে না বা শুধু কনসেপচুয়াল করলে হবে না। দুটোই কিন্তু সমান সমান গুরুত্ব দিয়ে দুটোই কিন্তু জায়গা কিন্তু দেখতে হবে যে কোনো চ্যাপ্টারের, ঠিক আছে। এবার আবার আমি স্যার বলছি, আরেকটা, স্যার আর একটা ব্যাপার হচ্ছে যে মানে অঙ্কগুলো তো প্রত্যেকটাই একের মানে ছিল কি না, হুম মানে আমাকে 4টা অপশনের মধ্যে সঠিক যেটা সেটাতে টিক দিতে হবে। হুম কিন্তু স্যার মানে ওইটুকু সময়ের মধ্যে মানে আমাকে তো অঙ্কটা কষে মানে বুঝতে হবে। তো সেইটুকু মানে সেই সময়টা আমাদের হাতে ছিল না, মানে এত অল্প সময়ের মধ্যে ইয়ে করতে হয়েছে, আর বিশেষ করে একের মানের প্রশ্ন আর কি এইভাবে করে দিয়েছিল অঙ্ক না না, কোশ্চেনটা। ব্যাপারটা তো তাই, ব্যাপারটা আমি প্রশ্নটা দেখাচ্ছি, প্রশ্নটাও নিয়েছি সাথে করে। অ্যাকচুয়ালি সমস্যা তো হয়েইছে, ঠিক আছে। যেমন ধর এই যে তোমাদের প্রশ্নটা ছিল, ঠিক আছে, এই যে তোমাদের প্রশ্ন ছিল, ঠিক আছে, যে পরীক্ষাটা তোমরা দিয়েছো, ঠিক আছে, যা তোমরা পরিচিত আছো আশা করি। তো দেখো যেমন আহ, কিছু কিছু প্রশ্ন কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম ছিল, ঠিক আছে।
কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু একটু বেশি দিয়েছিল, যেটা অন্যান্য বারে দেয় না। সেই জন্য কিন্তু প্রশ্নটা তুলনামূলকভাবে কিন্তু কঠিন হয়ে গেছে। যেমন ধরো উম, এই যে আহ, এই যে প্রশ্নটা, ঠিক আছে, এই একটা প্রশ্ন দিয়েছিল, কোনটি 3/7 নিকটতম মানের অনুমান অন্তর, এটা একটা দিয়েছিল। এখন এইটা পরীক্ষার সময় যদি তোমরা করতে যাও, এই যে মানে এটাকে পয়েন্টে নিয়ে আসতে চাও, এটা কিন্তু সময় লাগবে। এটার একটা নিয়ম আছে, 1/7, 2/7, 3/7, মানে পৌনকণিক বিন্দুর হচ্ছে এটা একটা কনসেপ্ট আছে, ঠিক আছে। সেই কনসেপ্টটা জানলে তাহলে মানে একটা মুখস্থ করতে হবে। এটা আমি শিখিয়েও দিয়েছিলাম স্টুডেন্টদের, ঠিক আছে। আমি জানি না কজন অ্যাপ্লাই করতে পেরেছে, ঠিক আছে। তো এই মানে জিনিসটা যদি মানে পৌনকণিক বিন্দু বা এই পুনরাবৃত্ত হয় যে সমস্ত সংখ্যাগুলো দশমিকের পরে, সেগুলো একটা নিয়ম আছে। এই নিয়মটা যখন আমি ক্লাস করাবো আরো আরেকবার ভালো করে ডিটেলসে শিখিয়ে দেবো। এটা আমি শিখিয়েছিলাম। এটা যদি জানতো এই, তাহলে কিন্তু এটা অসুবিধা হতো না। এর আগের বছর কিন্তু এই কনসেপ্টের উপর প্রশ্ন দিয়েছিল একটা, ঠিক আছে। এবছরে দেখলাম একটুখানি দিয়েছে, মানে কনসেপ্টটাকে রেখে প্রশ্নটা জাস্ট ঘুরিয়ে দিয়েছে। পরীক্ষার সময় যদি এটা আমরা করতে যাই তো সময় লাগবে, ঠিক আছে। তো এটা আমি মুখস্থ করে যেতে বলেছিলাম অনেককে। এই কনসেপ্টের উপর প্রশ্নগুলো দিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের আমি একটু পরে আসছি, প্রশ্নটা আলোচনা করার পরে মানে বলছি যে তোমরা কি কি পড়বে, কোন কোন চ্যাপ্টার পড়বে। অ্যাকচুয়ালি মানে আমাদের তো সেইভাবে কোনো ভালো বই নেই। সুতরাং হচ্ছে আমরা সমস্যায় হয়, আমরা বাজার চলতি তো বিভিন্ন বই পড়ি, সেগুলো খারাপ বা ভুল লেখা আছে সেরকম আমি কিছু বলছি না। কিন্তু এই যে কনসেপচুয়াল বেসিসের উপর যে জোরটা দিয়েছে না, সেই সেই ইয়েতে হচ্ছে বই সেইভাবে কিন্তু আমাদের নেই, ঠিক আছে। তো আমাদের কিন্তু এবার কিন্তু কনসেপ্টের উপর কিন্তু জোর দিতে হবে। যেমন ধরো এই প্রশ্নটা দিয়েছিল, ঠিক আছে। এই প্রশ্নটা আমি আজ আলোচনায় এই যে প্রশ্নগুলো দিয়েছে, ঠিক আছে, এই যে প্রশ্নগুলো দিয়েছে এগুলো সব কনসেপচুয়াল বেসিসের প্রশ্ন হবে। সাধারণ দেখবে গসাগু লসাগু চ্যাপ্টারে তোমরা যে বইগুলো ফলো করো বা বাজারে যে সমস্ত বইগুলো পাওয়া যায়, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পাবে না। বা এই যে এই পরের প্রশ্নটা দিয়েছে, এগুলো কিন্তু কনসেপচুয়াল বেসিসের প্রশ্ন। এগুলো বুঝতে হয়। এই যে সাধারণ দেখো এরিয়া এন্ড পেরিমিটার তোমাদের ক্ষেত্রফল পরিসীমার চ্যাপ্টার আছে, সিলেবাসে আছে। কিন্তু সাধারণভাবে এই যে প্রশ্নগুলো দিয়েছে, এগুলো কিন্তু একটুখানি ভিতরে ডিপ নলেজ না থাকলে কিন্তু তোমরা এই প্রশ্ন সহজে কিন্তু উত্তর করতে পারবে না, ঠিক আছে। ওই জন্য আমি বলছি যে কনসেপ্টের উপর কিন্তু এবার কিন্তু জোর দিতে হবে। এগুলো কিন্তু সাধারণ যদি এরিয়ান পেরিমিটারের অঙ্ক হয়তো দেয়া থাকতো, হয়তো অনেক স্টুডেন্ট করে আসতে পারতো। কিন্তু এই যে স্বাভাবিক এই যখন এই যে এক্স ওয়াই ধরে যখন এই সমস্ত গুলো দেবে না, ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা একটু অঙ্কে কাঁচা বা মানে ভীত হয় অঙ্কের প্রতি, তাদের কিন্তু সমস্যা তৈরি করেছে এই কনসেপচুয়াল বেসিসের প্রশ্নগুলো দেওয়ার জন্য। সেই জন্য আমি বলছিলাম যে ওখানে কিন্তু সিলেবাসে লেখা আছে কনসেপ্টের উপরেও কিন্তু প্রশ্ন আসবে। এবারে এতদিন কি হতো, নিউমেরিক্যাল প্রবলেমের উপর বেশি কিন্তু জোর দেওয়া হতো, কনসেপ্টের উপরে অত জোর তো দেওয়া হতো না। কিন্তু এবারে কিন্তু সেটাও দিতে হবে। ওই জন্য আমি বলছিলাম, ঠিক আছে, সেইভাবে কিন্তু প্রিপারেশনটা নিতে হবে, ঠিক আছে। তো এই যেমন ধরো এই অঙ্কটা দিয়েছে, ঠিক আছে, স্টেটমেন্ট কনক্লুশন দিয়েছে, ঠিক আছে। এই যে অঙ্কটা দিয়েছে তোমরা দেখো, এটা স্টেটমেন্ট কনক্লুশনের অঙ্ক দিয়েছে। এটাও কিন্তু কনসেপ্ট মানে ভালোভাবে তোমার কনসেপ্ট যদি না ক্লিয়ার থাকে তুমি কিন্তু করতে পারবে না, ঠিক আছে। আর এগুলো হচ্ছে আগে থাকতে কিন্তু প্রিপারেশনটা সেইভাবে নিতে হবে, ঠিক আছে। তো দেখো আহ, এই গেল মোটামুটি। আমি এইটুখানি বললাম যে স্বাভাবিক যে নিউমেরিক্যাল যে প্রবলেম বিভিন্ন পরীক্ষায় থাকে, পরীক্ষায় কনসেপচুয়াল বেসিসের প্রশ্ন একটু বেশি এসেছিল, সেই জন্য তোমাদের প্রশ্নটা তুলনামূলকভাবে কঠিন হয়ে গিয়েছে। সেই জায়গাটা হচ্ছে প্রাথমিকভাবে কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আমি আজ গসাগু লসাগু করাবো, ছোট্ট একটুখানি আলোচনা করব, গোটাটা তো আলোচনা সম্ভব নয় আজকে, যেহেতু একটা ডেমো ক্লাস। কিন্তু সেখানে কিভাবে কোন কনসেপ্ট কাজে লাগানো হয়েছে সেই জায়গাটা কিন্তু তোমাদের আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে, যাতে তোমরা একটুখানি বুঝতে পারো যে কিভাবে প্রিপারেশনটা তোমাদের নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, তোমরা অনেকে যেটা হচ্ছে সিলেবাস একটা তো দেয়াই থাকে, ঠিক আছে, তোমরা জানোই সেটা, ঠিক আছে। তো সিলেবাসে দেখবে আগের বারে যে সিলেবাস তোমাদের দেয়া ছিল, কন্টেন্টের হচ্ছে দুটো ভাগ ছিল, একটা হচ্ছে পেডাগোগি, আর একটা হচ্ছে স্বাভাবিক যে সাধারণ যে অঙ্ক আমরা করি সেটা হচ্ছে যে পেডাগোগি তো প্রত্যেকটা সাবজেক্টেই আছে, ঠিক আছে। তো আগে হচ্ছে যেটা ছিল 15-15 এইভাবে ভাগ ছিল, মানে এখান থেকে 15 আসবে, এখান থেকে 15 আসবে। কিন্তু 2022 সালের এবং 2023 সালের প্রশ্ন দুটো যদি তোমরা ভালোভাবে দেখো, ঠিক আছে, সেখানে কিন্তু কোনোটাতেই তোমরা দেখবে না যে 15টায় পেডাগগি প্রশ্ন এসছে, এরকম কিন্তু অঙ্কের ক্ষেত্রে অন্তত তোমরা দেখবে না, ঠিক আছে।
আর এবারে হচ্ছে এই ভাগটাও দেখবে, লাস্ট যেটা পর্ষদ সিলেবাস দিয়েছিল এই ভাগটাই কিন্তু তুলে দিয়েছে। এখন শুধু ডাইরেক্ট বলছে 30টা প্রশ্ন আসবে, এবং 30টা প্রশ্ন হচ্ছে কোনটা থেকে আসবে মনে করলে ওরা 30টা এখান থেকেও দিতে পারে, এখান থেকে একটাও দিল না, তাও হতে পারে, যদিও সেই সম্ভাবনা কম। কিন্তু যে 15 ভাগ ছিল, ভাগটা কিন্তু তুলে দিয়েছে। তোমরা যদি লাস্ট যেটা পর্ষদের যদি সিলেবাসটা খেয়াল করো, 2023 সালের পরীক্ষার আগে একটা সিলেবাস দিয়েছিল, সেইখানে কিন্তু এই 15+15 ভাগটা কিন্তু তুলে দিয়েছিল। ঠিক আছে, সুতরাং এখন 30টা প্রশ্ন যেখান থেকে খুশি আসতে পারে, মানে এখান থেকে এই পর্যন্ত যা আছে এখান থেকে যেখান থেকে খুশি আসতে পারে। মনে করলে পেডাগোগি থেকে বেশি আসতে পারে, মনে করলে এই স্বাভাবিক সাধারণ যে অঙ্কগুলো এখান থেকেও বেশি আসতে পারে, যেখান থেকে খুশি আসতে পারে। ঠিক আছে, তো মোটামুটি তোমরা জানো এখানে তোমাদের যেটা সাধারণ যে অঙ্কগুলো আছে পেডাগগি ছাড়া আর কি, সেখানে মোটামুটি তোমার 10টা চ্যাপ্টার আছে। ঠিক আছে, এই যে 10টা চ্যাপ্টার আছে, কিন্তু এই যে 10টা চ্যাপ্টার আছে দেখাচ্ছে বোধহয় হচ্ছে 10টা চ্যাপ্টার, কিন্তু অ্যাকচুয়ালি 10টা চ্যাপ্টার না, 10টার চেয়ে কিন্তু অনেক বেশি চ্যাপ্টার কিন্তু আমাদের আলোচনা করতে হয়, মানে পড়তে হবে। যেমন ধরো জিওমেট্রি দিয়েছে, ঠিক আছে, জিওমেট্রি জ্যামিতি দিয়েছে। এখন জ্যামিতি তোমার 1 to 5 জ্যামিতি তো তেমন ভাবে খুব কম, মানে মানে ধারণা হচ্ছে খুব কম জিনিসের উপরে গুরুত্ব দেওয়া আছে। যেমন ধরো বিন্দু, রেখা, তারপরে সরলরেখা, বক্ররেখা, এই সমস্ত 5 পর্যন্ত স্টুডেন্টদের শেখানো হয়। ঠিক আছে, বা তল, সমতল, বক্রতল, বা রশ্মির ধারণা, এগুলোও জানতে হবে। এগুলো কিন্তু নয় যে জানতে হবে না, এগুলো থেকেও প্রশ্ন আসতে পারে। কিন্তু এবারে জ্যামিতি থেকে যে প্রশ্নটা এসছিল সেটা ওই যে একটা ত্রিভুজের মতো দিয়ে এই যে দিয়ে বলছিল যে মানে অনুপাত বার করতে বলছিল এই অংশটা, ওটা কিন্তু আবার একটুখানি কনসেপচুয়াল প্রশ্ন, মানে তোমার জ্যামিতির অন্য একটা কনসেপ্টে তোমাকে কিন্তু যে গিয়ে জিনিসটা বুঝতে হবে, মানে সমবাহু ত্রিভুজের কনসেপ্ট না জানলে হবে না। সুতরাং ওই যে বললাম যে সিলেবাসে লেখা আছে ডিফিকাল্টি লেভেল সেকেন্ডারি স্টেজ পর্যন্ত, মানে মাধ্যমিক পর্যন্ত তোমার কিন্তু জ্যামিতি মোটামুটি একটুখানি জেনে জানা থাকলে কিন্তু খুব ভালো হয়। ঠিক আছে, মানে কখন কি প্রশ্ন দেবে তো আমরা বুঝতে পারি না, অন্তত মাধ্যমিক পর্যন্ত প্রশ্ন অন্তত আহ, জানা থাকলে ভালো হয়। ঠিক আছে, মাধ্যমিক স্ট্যান্ডার্ড পর্যন্ত জ্যামিতি জানা থাকলে ভালো হয়। এর আগে যেরকম ওরা হচ্ছে বিপ্রতীক কোণ, অনুরূপ কোণ, ওই ধারণার ওই কনসেপ্টের প্রশ্ন দিয়েছিল। এখন কথা হচ্ছে ক্লাস 5 বাচ্চাকে তুমি তো বিপ্রতীক কোণ বা অনুরূপ কোণ বোঝাবে না, তাহলে প্রশ্ন কেন দিয়েছে? ওটা ক্লাস 8 সিলেবাসে আছে। ঠিক আছে, মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 8 সিলেবাসে ওইগুলো আছে, বিপ্রতীক কোণ, অনুরূপ কোণ, কিন্তু সেগুলো দেখবে তোমরা 2022 সালের প্রশ্নে কিন্তু দিয়ে দিয়েছিল। সুতরাং এই যে জ্যামিতির জায়গাটা শুধু ওই যে বিন্দু, সরলরেখা, বক্ররেখা সব করে গেলে কিন্তু হবে না। ঠিক আছে, এই জায়গাগুলো বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, সিমিলার ভাবে এই যে চ্যাপ্টারটা দেয়া আছে শুধু লেখা আছে নাম্বার, নাম্বার বলে একটা চ্যাপ্টার দেয়া আছে। এই নাম্বারের মধ্যে কিন্তু অনেকগুলো, মানে অন্তত 10-12টা চ্যাপ্টার ঢুকে আছে। ঠিক আছে, এখানে কি আলাদা করে কোথাও লেখা আছে গসাগু লসাগু? এই যে এইখানে সিলেবাসের মধ্যে তোমরা দেখা কি পাচ্ছ গসাগু লসাগু লেখা আছে? কিন্তু দেখেছো তো এবারে 2023 সালের প্রশ্নে গসাগু লসাগু থেকে দুখানা প্রশ্ন দিয়েছে। সুতরাং এই যে নাম্বার দিয়েছে, নাম্বারের মধ্যে কিন্তু সব ঢুকে যাচ্ছে, গসাগু লসাগু, তারপর ডিজিট, ইউনিট ডিজিট। ঠিক আছে, আহ এই জাতীয় যাবতীয় কনসেপ্ট কিন্তু সব কিন্তু নাম্বারের মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছে। ঠিক আছে, এখানে যে যেমন যেমন দিয়েছে দেখো ডিভিশন অ্যান্ড ডিভিশন অ্যালগোরিদম। সাধারণভাবে আমরা যে ডিভিশন অ্যালগোরিদম বলতে বুঝি ওই যে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ যে সম্পর্ক। ঠিক আছে, এটাও যেরকম ইম্পর্টেন্ট, কিন্তু এবারে দেখবে বিভাজ্যতার নিয়মের উপর থেকে প্রশ্ন এসেছিল। বিভাজ্যতার নিয়ম, একটাই প্রশ্ন এসেছিল বিভাজ্যতার নিয়ম। আমি যদি বিভাজ্যতার নিয়ম করিয়েছিলাম, জানি এটা জায়গাটা ইম্পর্টেন্ট আছে, তো বিভাজ্যতার নিয়ম থেকে কিন্তু প্রশ্ন একটা দিয়েছিলাম, সেটা ভালোই, তার স্ট্যান্ডার্ডিটি যদি বলো ভালোই স্ট্যান্ডার্ড এসেছিল। ঠিক আছে, তো আবার যেমন ধরো টাইম, সময় দেওয়া আছে। এখন সময়ের মধ্যে তুমি সময়ের মধ্যে কিন্তু সময় বলতে সাধারণ যে ক্লকের যে সময় অঙ্ক, তোমরা যদি মানে তোমরা যদি সেন্ট্রাল টেট যদি ফলো করো, এখানে টাইমের একই গতানুগতিক অঙ্ক আছে। একটা ট্রেন এই সময় ছাড়লো, ওই সময় পৌঁছালো, কত ঘন্টা লাগবে। ঠিক আছে, এই ধরনের কনসেপচুয়াল যেরকম প্রশ্ন টাইম থেকে আসে, সেরকম টাইম থেকে কিন্তু তোমার ক্লকের অঙ্ক আসে, ক্লক, ক্যালেন্ডার। এবারে যেরকম একটা ক্যালেন্ডারের অঙ্ক এসেছিল। এখন তুমি বলতে পারো স্যার সিলেবাসে তো ক্যালেন্ডার কোথাও নেই, তাহলে ক্যালেন্ডারের অঙ্ক এলো কেন? অ্যাকচুয়ালি টাইমের মধ্যেই ক্যালেন্ডার লুকিয়ে আছে। ঠিক আছে, একই রকম ভাবে ক্লকের অঙ্ক আসতে পারে, টাইমের মধ্যেই কিন্তু ক্লক লুকিয়ে আছে। এই জায়গাগুলো বুঝতে হবে যে 10টা চ্যাপ্টার দিয়েছে, মানে শুধুমাত্র উপর থেকে যে 10টা আমি যদি করে যাই, তাহলে কিন্তু সিলেবাস ভালোভাবে আমরা কমপ্লিট না করেই পরীক্ষায় বসবো। এই জায়গাগুলো বুঝতে হবে। এখানে যেমন দিয়েছি এরিয়া অ্যান্ড পেরিমিটার। এরিয়া অ্যান্ড পেরিমিটার মানে ক্ষেত্রফল এবং পরিসীমা বা পরিধি যাই বলো না কেন, and কার এরিয়া কার পরিসীমা সেটা তো কিচ্ছু বলেনি। তার মানে কি তোমার হচ্ছে যত, যেমন ধরো ত্রিভুজ,
আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ট্রাপিজিয়াম, রম্বস, যার তোমরা ক্ষেত্রফল, পরিসীমা সব কিন্তু জেনে যেতে হবে, কারণ আবার বলে দিয়েছে মাধ্যমিক স্ট্যান্ডার্ড পর্যন্ত প্রশ্ন আসবে। ঠিক আছে, তো আমি একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি অন্তত আমার মতে কি কি করে যাওয়া উচিত। ঠিক আছে, এই 10টা চ্যাপ্টারের উপর ফলো করে, পেডাগগি ছাড়া। ঠিক আছে, পেডাগগি ছাড়া আমি যদি বলি কি কি মোটামুটি তোমরা করবে, ঠিক আছে, সেটা তোমরা মানে টেট শিওরের প্রিপারেশন নাও বা নিজেরা প্রিপারেশন নাও বা অন্য কোথাও নাও, এইগুলো কিন্তু করে যেতে হবে আমার মতে। ঠিক আছে, এবং সময় লাগবে, সময় নিয়ে কিন্তু সারা বছর ধরে কিন্তু প্রিপারেশনটা নেবে, নতুবা কিন্তু সমস্যা হবে। যেমন ধরো এইখানে আমি বলছি নাম্বারের মধ্যে কিন্তু ডিজিট, রোমান ডিজিট এগুলো করবে। ঠিক আছে, মেট্রিক সিস্টেম যেগুলো আছে, দেখবে ক্লাস 4-এ মেট্রিক সিস্টেম আছে, আমরা তো এগুলো ফলো করি না, কিন্তু এগুলো থেকেও প্রশ্ন আসতে পারে। প্লেস ভ্যালু, ফেস ভ্যালু, প্রাইম কম্পোজিট নাম্বার, অড ইভেন নাম্বার, ফ্যাক্টর, মাল্টিপল, এলসিএম, এইচসিএফ, ফ্র্যাকশন, নাম্বার সিস্টেম, বিভাজ্যতার নিয়ম, স্কয়ার রুট, কিউব রুট, ইউনিট ডিজিট। ঠিক আছে, নাম্বার সম্পর্কিত সমস্যা, পারফেক্ট নাম্বার, এগুলো সম্পর্কে কিন্তু এই নাম্বারটার মধ্যে কিন্তু এত কিছু কিন্তু তোমার কিন্তু জেনে যেতে হবে। আমার কথা সবাই বুঝতে পারছো? শুধু কিন্তু নাম্বার বলতে যে মানে খুব সামান্য কিছু মামুলি অঙ্ক তা কিন্তু নয়, একটা নাম্বারের মধ্যে কিন্তু এত কিছু কনসেপচুয়াল ব্যাপার কিন্তু তোমার কিন্তু জানতে হবে। ঠিক আছে, তবেই কিন্তু তোমার সিলেবাসটা শেষ হবে। আমি ভালো করে যেই জায়গাটা বোঝানোর চেষ্টা করছি, 10টা চ্যাপ্টার লেখা আছে মানে অ্যাকচুয়ালি 10টা চ্যাপ্টার না, অনেক বেশি চ্যাপ্টার কিন্তু পড়তে হবে। বোঝা গেল? সিমিলার ভাবে তোমরা যদি আরো মানে বাকি যদি বলে দেখো, আরো কিন্তু খুব কনসেপচুয়াল বেসিসে কিন্তু করতে হবে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে জানবে অনেকগুলো ছোট ছোট টপিক আছে, সেইগুলো কিন্তু শেষ করতে হবে। সেইগুলো যদি শেষ না করো তাহলে কিন্তু হবে না, মানে ইনকমপ্লিট থাকবে। যেমন ধরো টাইমের ক্ষেত্রে আহ দেখবে কিছু কিছু টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক বা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক কিন্তু দিয়েছিল 2022-এর টেটে। ঠিক আছে, টাইম থেকে কিন্তু লেখা ছিল টাইম, কিন্তু অঙ্ক যেটা দিয়েছিল সেটা কিন্তু টাইম এন্ড ওয়ার্কের একটা অঙ্ক দিয়েছিল। ঠিক আছে, তো সেই জন্য টাইম বলা থাকলে সেখানে কিন্তু টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক কিন্তু কিছু করে যেতে হবে। এবং তোমরা যদি ভালোভাবে সিলেবাস দেখো, ওয়ার্কিং নেমের অঙ্ক কিন্তু আছে। ওয়ার্কিং নেমের অঙ্ক অ্যাকচুয়ালি সময় কার্যের অঙ্ক। ঠিক আছে, তো যেগুলো হচ্ছে ক্লাস 4-এ আছে বা 5-এ আছে, তোমরা দেখবে। সেই জন্য টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক কিন্তু কিছু কিন্তু তোমাদের করে যেতে হবে। ঠিক আছে, তো সেই জন্য টাইম যেখানে চ্যাপ্টার আছে সেখানে ক্লক যেরকম করতে হবে, ক্যালেন্ডার করতে হবে, টাইম এন্ড ওয়ার্ক, টাইম এন্ড ডিস্টেন্সের বেসিক কিছু অঙ্ক কিন্তু তোমাদের করে যাওয়া উচিত। ঠিক আছে, সিমিলারলি এরিয়া এন্ড পেরিমিটার যখন করবে, এই যতগুলো আমরা 2D 3D চ্যাপ জানি, ঠিক আছে, তার এরিয়া এন্ড পেরিমিটার ফর্মুলা সব কিন্তু জেনে যাবে। শেপ বা আকার 2D 3D পলিহেড্রন এগুলো কিন্তু জেনে যেতে হবে। সিমেট্রিটা না করলে হবে। ঠিক আছে, বাকি কিন্তু করে যেতে হবে। তো যাই হোক, মোটামুটি আমি যেটুকুনি বলতে চাইছিলাম যে অনেকগুলো একটা চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো ছোট ছোট চ্যাপ্টার লুকিয়ে আছে বা ছোট ছোট অনেকগুলো কনসেপ্ট লুকিয়ে আছে, সেইগুলো হচ্ছে সবার কিন্তু করে যাওয়া উচিত যদি ভালোভাবে পরীক্ষাটা দিতে চাও বা প্রিপারেশনটা সেইভাবে নিতে চাও। ঠিক আছে, আর নতুবা উপর থেকে করে গেলে কিন্তু অনেক কিছুই অজানা পেতে পারো। ঠিক আছে, সিমিলার ভাবে এই যে প্যাটার্ন যেটা আছে, প্যাটার্নের দেখো এবারে হচ্ছে দুটো প্রশ্ন এসেছিল 2023 সালে। ঠিক আছে, তো এখানে প্যাটার্নের অনেকগুলো, প্যাটার্নটা অ্যাকচুয়ালি এখানে দিয়েছে যে জিআই। সাধারণভাবে আমরা যে কম্পিটিটিভ পরীক্ষায় যে জিআই বলে একটা চ্যাপ্টার, মানে জানি না, মানে একটা সাবজেক্ট হয় জিআই, জেনারেল ইন্টেলিজেন্সি, বা সাধারণ যে বুদ্ধিমত্তার উপর পরীক্ষা নেওয়া হয় প্রশ্ন। তো তাতে মোটামুটি যা থাকে মোটামুটি তার অনেকগুলোই কিন্তু এই প্যাটার্নের মধ্যে ঢুকে যাচ্ছে। কোডিং, ডিকোডিং, অ্যালফাবেট সিরিজ, নাম্বার সিরিজ, মিসিং নাম্বার, ফিগার কাউন্টিং, কিউবয়েড, অ্যানালজি, ডাইস। ঠিক আছে, কোডেড ইকুয়েশন, অড আউট, ফিগার কমপ্লিট, অ্যানালজি, এইরকম বেশ কিছু যে টপিক যেটা কিন্তু প্যাটার্নের মধ্যে ঢুকে যাচ্ছে, এবং সবগুলোর হচ্ছে কনসেপ্ট যদি কম বেশি তোমরা জেনে যাও সেটা কিন্তু তোমাদের জন্য ভালো হবে, প্রিপারেশনটা ভালো হবে। এবার কিন্তু প্যাটার্ন থেকে দুটো প্রশ্ন এসেছিল। ঠিক আছে, তো মোটামুটি এই তোমাদের জানতে হবে, মানে এই একটা প্রশ্ন আমি যা বললাম, কারোর যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো। ঠিক আছে, হ্যাঁ, আমি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলো, বলে ফেলো। বলছি, আমি তো লাভ ক্ষতি বা ক্রয় মূল্য বিক্রয় মূল্য এটা তো সিলেবাসে দেখতে পেলাম না। লাভ ক্ষতি বা ক্রয় মূল্য বিক্রয় মূল্য, দেখো মানি বলে একটা চ্যাপ্টার আছে। ঠিক আছে, হ্যাঁ। এখন মানির মধ্যে টাকার মধ্যে কি কি থাকতে পারে। ঠিক আছে, তো সাধারণভাবে আহ, টাকার মধ্যে ক্লাস 1 to 5 লেভেলে তো
মানে তোমার হচ্ছে লাভ ক্ষতির অঙ্ক তো আসে না, মানে 1 to 5, ঠিক আছে। এবার যদি ওরা যদি ওটা কানেক্ট করে যে টাকা শব্দটা আছে মানে লাভ ক্ষতির অঙ্ক জেনে যেতে হবে, সেটা অন্য ব্যাপার। কিন্তু আমার মতে দরকার নেই, লাভ ক্ষতির অঙ্ক অন্তত করার দরকার নেই। তোমাদের যেটুখানি সিলেবাস দিয়েছে মোটামুটি মানির চ্যাপ্টারে তোমরা দুটো জিনিস যদি করো, কারেন্সি, ঠিক আছে, কারেন্সি মানে হচ্ছে কয়েন, কয়েন রিলেটেড যে অঙ্কগুলো থাকে না, একটা বললো যে একটা বাক্সে যে 1 টাকা 50 পয়সা 25 পয়সার কয়েন আছে, এই অনুপাতে আছে, কোন কয়েন কটা আছে, এই ধরনের যে অঙ্কগুলো, তো ওই ধরনের অঙ্কগুলো মানে প্র্যাকটিস করতে পারো। আর আর হচ্ছে মানি রিলেটেড, যেমন ওই বাজার বাজার করার অঙ্ক, মানে কেউ বাজারে গেল, এত টাকার এই কিনলো, অত টাকার অত মানে জিনিস কিনলো, কত টাকা খরচ হবে, যে এগুলো দেখবে সেন্ট্রাল টেটের প্রশ্নে প্রচুর আসে, এই মানি রিলেটেড এই ধরনের অঙ্ক, ঠিক আছে। তো মোটামুটি এই দুটো জায়গা কনসেপ্ট আমার মনে হয় ক্লিয়ার করে গেলে কিন্তু ভালো। সাধারণ কিন্তু লাভ ক্ষতির অঙ্ক বা সুদ কষার অঙ্ক, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এগুলো যদিও সব টাকা সম্পর্কিত অঙ্ক, কারণ মানে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ টাকা তো টাকা ছাড়া তো হয় না, বা লাভ ক্ষতি টাকা ছাড়া হয় না। কিন্তু আমার মনে হয় না যে এই মানে তোমাদের এই প্রাইমারির জন্য ওগুলো করার প্রয়োজন আছে। এবারে দেখো, আমি বলছি মানেই যে আমার কথাটা একদম 100% সত্য কিন্তু তা না। এবার যদি কোনোদিন যদি প্রশ্নে আমরা দেখি যে হ্যাঁ সুদ কষার অঙ্ক দিয়েছে, মানে মানি চ্যাপ্টার ধরে সুদ কষার অঙ্ক দিয়েছে, তাহলে তখন আমাদের সুদ কষার অঙ্ক করে যেতে হবে। কিন্তু আমার যেটা এখনই মানে যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে করার দরকার নেই, ঠিক আছে। কিন্তু যদি করে যেতে চাও বা করে প্রিপারেশনটা যদি সেইভাবে নাও যে আমি করে যাব, তাহলে সেটার কোনো ক্ষতি তো নেই, মানে বরঞ্চ লাভ, মানে অন্য পরীক্ষাও কাজে লেগে যাবে, ঠিক আছে। কিন্তু স্বাভাবিক মানে অবস্থায় তো লাভ ক্ষতি বলে কোনো এরকম ভাবে নেই, করার দরকার নেই। বোঝা গেছে? তো আমাদের যেহেতু মানিতে দুটো জিনিস, কারেন্সি আর মানি রিলেটেড এমনি যে স্বাভাবিক প্রবলেম, সেই দুগুলো করলেই কিন্তু হবে মোটামুটি, ঠিক আছে। আর বলো, এইটুখানি যা মানে বোঝালাম, মোটামুটি সিলেবাসটা সবাই বুঝতে পেরেছো তো, যারা নতুন হয়তো পরীক্ষা দেবে, এখনো দাওনি, ডিএলএড করছো? স্যার হ্যাঁ স্যার, বলছি যে মানে আপনি তো বললেন যে এগুলো সিলেবাসের মধ্যে নেই, কিন্তু যে যখনই মক টেস্ট করা হচ্ছে মক টেস্টের মধ্যে তো এগুলো পড়ছে না, তখন তো পাচ্ছি না। মক টেস্ট মানে কোন মক টেস্ট? এমনি সাধারণ যে মানে কোথাকার মক টেস্ট বা কি জিনিসটা বলো? টেটের মক টেস্ট। আচ্ছা, টেটের মক টেস্ট দেখো, আমাদের তো যে টেটের অমনি মক টেস্ট আমরা প্রশ্ন দিই, সেখানে লাভ ক্ষতির অঙ্ক দিয়েছি বলে আমার মনে হয় না, কখনো কোনো বছর দিয়েছি। তো যতদিন না সিলেবাসটা আমাদের সামনে এসছে, ঠিক আছে। তো এবারে দেখো, মানে বিভিন্ন জন তো বিভিন্ন ভাবে মক টেস্ট নেয়, বিভিন্ন সংস্থা বলো বা বিভিন্ন পত্র, মানে বিভিন্ন যে ম্যাগাজিন গুলো পাওয়া যায়, ঠিক আছে। তো সবাই তো সব রকম ভাবে ভাবে না, মানে সবার হচ্ছে পার্সপেক্টিভটা আলাদা, ভাবনার জায়গাটা আলাদা। তো যদি সেখানে লাভ ক্ষতির অঙ্ক বা সুদ কষার অঙ্ক দিয়ে দেয়, তো কিছু বলার নেই। এবার আমি বলছি না যে আসতে পারবে না বা আসার জায়গা নেই, আসতেও যদি মনে করে ফেলে দেবে তো দিতেই পারে। কিন্তু যদি মানি ধরে নিয়ে যদি ওই ধরনের অঙ্ক দেয়, তাহলে কিন্তু তাহলে অনেকগুলোই চ্যাপ্টারে কিন্তু করতে হবে, ঠিক আছে। কারণ তাহলে অনুপাতও করতে হবে, শতকরা করতে হবে, কারণ শতকরারও অনেক চ্যাপ্টারে টাকা টাকা শব্দটা আছে, ঠিক আছে। ওইভাবে ভাবলে অনেকগুলো চ্যাপ্টারই করতে হবে, সাধারণ যে পাটিগণিতের অঙ্ক। বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেল। মানে যদি করে যাও ভালো, আমি বলছি না যে তোমার আমি করতে বাধা দিচ্ছি, করে গেলে ভালো। কিন্তু মানে তোমার তো এমনি সিলেবাসে নেই, সিলেবাসে মানি আছে, মানি মানে যদি মানি মানে যদি সুদ কষার অঙ্ক বোঝায়, চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, তাহলে তো আমার কিছু বলার নেই, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় না, তুমি যদি সেন্ট্রাল টেটেরও প্রশ্ন ঘেঁটে দেখো, সেখানেও তো মানি আছে, সেখানে কোথাও কিন্তু সরল সুদ কষার অঙ্ক বা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক নেই, বা লাভ ক্ষতির অঙ্ক নেই। তুমি যদি সেন্ট্রাল টেটের প্রশ্ন ঘেঁটে দেখো, তুমি দেখবে এরকম অঙ্ক কিচ্ছু নেই, ঠিক আছে। সুতরাং যদি এগুলো সব হয়ে যায়, আমি যেগুলো বলেছি স্ক্রিনে যেগুলো দেখা পাচ্ছ, সব স্যার যদি হয়ে যায়, তোমার হাতে সময় থাকে, তখন তুমি ভাবতে পারো ওটা এক্সট্রা করার জন্য। হ্যাঁ বলো। স্যার বলছি যে নাম্বার সিস্টেমের মধ্যে ইউনিট ডিজিটের পার্টটা করতে হবে, মানে ইউনিট ডিজিটটা। অবশ্যই ইউনিট ডিজিট তোমাকে করতেই হবে। হ্যাঁ, ইউনিট ডিজিট কেন তুমি করবে না? ইউনিট ডিজিট তোমাকে অনেক অনেক অঙ্কে লাগবে, ঠিক আছে। নাম্বারের মধ্যে আমি বলছি না, অনেক কিছুই কিন্তু ঢোকানো আছে নাম্বারের মধ্যে, তোমাকে ইউনিট ডিজিট করতে হবে, একক ঘরের অঙ্ক সম্পর্কিত প্রচুর অঙ্ক আসে, ঠিক আছে। তো করতে আর হবে, স্যার ঠিক আছে। ফ্যাক্টরসটাও করতে হবে, উৎপাদক উৎপাদক ফ্যাক্টরস। অবশ্যই তুমি
স্বাভাবিক তুমি বলো না, 1 to 5 এর বাচ্চাদের কি উৎপাদক বিশ্লেষণ শেখানো হয় না? তুমি কি মনে করো, তুমি যখন 1 to 5 এর মধ্যে এই ক্লাসগুলো পড়েছো, তোমাকে উৎপাদক বিশ্লেষণ শেখানো হয়েছে না হয়নি? শিখেছো তো? তো তোমাকে উৎপাদক সম্পর্কে জানতে হবে, অবশ্যই জানতে হবে। তবে 5 এর বাচ্চাদের যে অঙ্ক শেখানো হয় বা যে উৎপাদক বিশ্লেষণ শেখানো হয়, তোমার তো অত সহজ অঙ্ক দেবে না। তোমার হচ্ছে প্রশ্নর কঠিন বলাই আছে, মাধ্যমিক স্ট্যান্ডার্ড পর্যন্ত কঠিন হবে। সুতরাং উৎপাদকটাকে কাজে লাগিয়ে বা উৎপাদক জিনিসটাকে কাজে লাগিয়ে যত রকম কঠিন করা যায়, কনসেপচুয়াল বেসিসের প্রশ্ন বলো বা অন্য ধরনের অঙ্ক বলো, সেগুলো তোমাকে করে যেতেই হবে। ঠিক আছে? তো মানে কোন দিন দিয়ে দেবে তখন পারবে না বলে স্যার প্রশ্ন কঠিন হয়েছে, কিন্তু প্রশ্ন কঠিন কেন হয়? প্রশ্ন কঠিন এই জন্যই হয়, আমরা যে প্রস্তুতি নিয়ে যাই সেটা আমাদের জানা পড়ে না বলেই আমরা বলি প্রশ্ন কঠিন হয়েছে। এ হচ্ছে স্বাভাবিক বেসিক জিনিস। ঠিক আছে? কারণ 5 বছর আগে বা 10 বছর আগে যে প্রশ্ন আর এখন যে প্রশ্ন, তার মধ্যে তো অনেকটাই পার্থক্য আছে। এখন যেটা আমাদের কাছে অনেকটা সহজ লাগে, ইজি লাগে, 10 বছর আগে হয়তো সেটা লাগতো না। কেন? তখন মানুষ সেইভাবে প্রস্তুতি নিয়ে যেত না, তাই হচ্ছে কঠিন লাগতো। সেইটার পার্সপেক্টিভ না, সময় সাপেক্ষে। তো তোমার হচ্ছে উৎপাদক সম্পর্কে প্রচুর অঙ্ক আসে। ঠিক আছে? সেগুলো তোমাকে জেনে যেতেই হবে, কিচ্ছু করার নেই। ঠিক আছে? আর বলো, কারোর যদি কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ স্যার, বলবো? হ্যাঁ, বলো। হ্যাঁ স্যার, বলছি যে আমাদের যে সমস্ত স্ট্যান্ডার্ড বইগুলো ধরুন আছে, ছায়া প্রকাশনী বলুন বা কিছু মানে প্রাইমারি টেস্ট চ্যালেঞ্জার, এই সমস্ত যে বইগুলো আছে, হ্যাঁ হুম মানে হুম ওরা তো সমস্ত মানে এই সমস্ত গাইডলাইন তো ফলো করেই নিশ্চয়ই বই বানাচ্ছে। তো হুম। ওনারা কেন তাহলে এই সমস্ত চ্যাপ্টারগুলোকে রেখে দিচ্ছে? মানে এই যেমন রেশিও প্রপোর্শন বলুন বা এই আপনি যেগুলো বললেন যে এই সুদ কষা বা লাভ ক্ষতি, এগুলো সবই তো রেখে দিচ্ছে, তাহলে ওনারা কি মানে কারা এই না, আমি সেটা আমি বলতে পারবো না কারা কি রেখে দিচ্ছে, কেন রেখে দিচ্ছে, লেখকরা কি ভাবছে। অ্যাকচুয়ালি আমি বলি যে বাজার চলতি যে বইগুলো ওরা পাবলিশ করে, বেশিরভাগ ক্ষেত্রেই তারা কিন্তু ভালো করে সিলেবাস খুঁটিয়ে দেখে না, বা সেন্ট্রাল টেটের প্রশ্নগুলো খুঁটিয়ে দেখে না, বা ভালো করে বিচার বিশ্লেষণ না করে কিন্তু ছাপায়। ওরা কি করে, অন্য অন্য যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার যে বিভিন্ন চ্যাপ্টারের যে অঙ্ক, ওইখান থেকে কিছু কিছু অঙ্ক নিয়ে এখানে দিয়ে দেয়। ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি তা তো না। মানে তোমরা এই 2023 সালের প্রশ্নই দেখেছো, এত বেশি কনসেপচুয়াল প্রশ্ন দিয়ে, এই কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু সাধারণ প্রতিযোগিতামূলক পরীক্ষায়, মানে ডাব্লিউবিসিএস থেকে শুরু করে অন্য যে সমস্ত পরীক্ষাগুলো হয়, পিএসসির যে বিভিন্ন পরীক্ষা হয়, সেখানে কিন্তু এই ধরনের প্রশ্ন তোমরা দেখবে না, কনসেপচুয়াল বেসিসের প্রশ্ন আসে না। সেখানে বেশিরভাগ ক্ষেত্রে সব নিউমেরিক্যাল প্রবলেম আসে। কি বললাম বুঝেছো? খুব কম কনসেপচুয়াল প্রশ্ন দেয়, কিন্তু এখানে কনসেপচুয়াল তোমাদের সিলেবাসে লেগে আছে, কনসেপ্টের উপর জোর দেবে। এবং এটা জোর দেওয়া উচিতও, আমার যেটা মনে হয়। কারণ অ্যাজ এ টিচার তুমি যখন কাউকে কিছু শেখাচ্ছ, তোমার কনসেপ্টটা বা সেইটা সম্পর্কে ধারণা অত্যন্ত ভালো হওয়া উচিত, পরিষ্কার হওয়া উচিত। ঠিক আছে? তোমরা যদিও সবার হচ্ছে ম্যাথামেটিক্স হতে সাবজেক্ট না, কিন্তু অ্যাজ এ টিচার তুমি যখন শেখাবে, তখন তোমার সেই জায়গাটা কনসেপ্ট ক্লিয়ার, নিজের ক্লিয়ার হওয়া উচিত। সেই জন্য ওরা কনসেপ্টের উপর কিন্তু জোর দিচ্ছে। ঠিক আছে? এবং এই যে আমি যেভাবে বিশ্লেষণ করছি, এইভাবে বিশ্লেষণ করে কিন্তু খুব কম প্রকাশক হয়তো বই তুমি দেখা পাবে। এবং আমার প্রশ্ন হচ্ছে কেন দেবে, মানে মানি লেখা আছে বলে কি সরল সুদ কষা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক দিতে হবে এরকম? মানে এটা যদি ভাবা যায় তাহলে তো আর সাধারণ কম্পিটিটিভের যে প্রশ্ন তার সঙ্গে প্রাইমারির হচ্ছে কোনো পার্থক্য থাকবে না, তাহলে তো সব করতে হবে এইভাবে ভাবলে। তাই না? দেখো, আমি এইখানে যে তুমি বলতে পারো যে স্যার তাহলে টাইম আছে, আপনি টাইম এন্ড ডিস্টেন্স দিয়েছেন, পাইপ সিস্টেম দিয়েছেন। ঠিক আছে, এগুলো কেন দিয়েছেন? এগুলো তো স্বাভাবিক প্রতিযোগিতামূলক পরীক্ষায় থাকে। ঠিক আছে? এগুলো এক্সট্রা আমি অ্যাড করেছি, এটা না করলে হবে। কিন্তু ওই যে বললাম, টাইম টাইম শব্দটা আছে বলে টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক দিয়েছে। ঠিক আছে? টাইম এন্ড ওয়ার্ক বলে কি কোনো চ্যাপ্টার আছে? নেই। কিন্তু 2022 সালে দেখবে টাইম এন্ড ওয়ার্ক ধরে কিন্তু একটা অঙ্ক দিয়েছে, ওই কনসেপ্টের উপর একটা অঙ্ক দিয়েছিল। এবং এটা হচ্ছে দেওয়ার একটা কারণ হতে পারে যে যেহেতু ওই কিংডমের অঙ্ক আছে, ইউনিটারি মেথড যেটা আমরা সাধারণ জাতি, যে 5 জন লোক 5 দিনে 5টা মাদুর তৈরি করতে পারে, 10 জন লোক 20 দিনে কতগুলো মাদুর তৈরি করতে পারে, এই যে ওই কিংডমের অঙ্ক আমরা ছোটবেলায় শিখে এসেছি, এই ধরনের কনসেপ্ট কিন্তু ক্লাস 5-এ অলরেডি আছে। ঠিক আছে? এবং হতে পারে সেই কনসেপ্টের উপর ভিত্তি করে টাইম অ্যান্ড ওয়ার্কটা ঢুকিয়েছে। আপনি যে টাইম অ্যান্ড ডিস্টেন্সটাও জানতে হবে বা নল চৌবাচ্চার অঙ্ক জানতে হবে, তাও একেবারেই বলছি না। ঠিক আছে? And এটা আমার মনে হয় এটা অতিরিক্ত হতে পারে। ঠিক আছে? তাও আমি রেখেছিলাম যে একটু যদি জেনে যাও, ক্ষতি কিছু নেই। ঠিক আছে? এবারে বাকি কে কিভাবে বই তৈরি করবে বা সে কিভাবে ভাবছে, সেটা তো তার মধ্যে আমি ঢুকতে পারবো না। তবে যাই হোক, এই মোটামুটি তোমাদের এইগুলো যেগুলো বললাম, এগুলো আমার মনে হয় করে গেলে সেটাই যথেষ্ট হবে। ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ।
আর আর কারোর কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? আচ্ছা, মোটামুটি আমি একটুখানি তোমাদের আশা করি সিলেবাসটা সম্পর্কে বোঝাতে পেরেছি যে কিভাবে তোমরা প্রিপারেশনটা নেবে, ঠিক আছে। এবারে যেটা হচ্ছে আজকের যে ক্লাসটা করার জন্য, ঠিক আছে। তো দেখো, আমি ছোট্ট একটা টপিক বেছে নিয়েছি, গসাগু লসাগু। যদিও গসাগু লসাগু অনেকটা বেশি কিছু মানে শেখানো যেত, সেই স্কোপ ছিল। আজ তো অতটা স্কোপ নেই। আর ছোট্ট করে আমি একটুখানি মানে এইটা সম্পর্কিত অঙ্ক একটুখানি করাবো, ঠিক আছে। তো দেখো, তো গসাগু কি তোমরা সবাই জানো। গসাগুর পুরো ফর্ম কি? গরিষ্ঠ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঠিক আছে। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর লসাগু কি? লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো এই গুণিতক আর গুণনীয়ক এই দুটো শব্দ আমাদের অনেক স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু গুলিয়ে যায়, কোনটা গুণনীয়ক আর কোনটা গুণিতক। তো এইটা আমার জানতে গেলে সবার আগে যেটা করতে হবে, গুণনীয়ক কি আর গুণিতক কি এটা হচ্ছে আমার জানতে হবে, ঠিক আছে। তো দেখো, যদি আমরা ভাবি যে গুণনীয়ক কি, ঠিক আছে। তো যেমন ধরো আমি বলছি, ধরো 4, ঠিক আছে, আর 6। 4 একটা সংখ্যা, 6 একটা সংখ্যা। 4-এর গুণনীয়ক কারা? 4-এর গুণনীয়ক মানে যে সমস্ত সংখ্যার নামতা পড়লে 4 আসে। খুব সহজ কথা বললে, তা কার কার নামতা পড়লে 4 আসে? যেমন ধরো 1-এর নামতা পড়লে 4 আসে, 1 4-এ 4। 2-এর নামতা পড়লে 4 আসে, 2 2 4। আবার দেখো 4-এর নামতা পড়লে 4 আসে, 4 1-এ 4। তাহলে যার যার নামতা পড়লে 4 আসে সেগুলো সবই কি হচ্ছে? 4-এর গুণনীয়ক। কি বললাম, বোঝা গেল? 4-এর তারা হচ্ছে সবাই কি হলো? 4-এর গুণনীয়ক। তাহলে 6-এর গুণনীয়ক কারা? কার কার নামতা পড়লে 6 আসে? 1-এর নামতা পড়লে 6 আসে, 2-এর নামতা পড়লে 6 আসে, 3-এর নামতা পড়লে 6 আসে, 6-এর নামতা পড়লেও 6 আসে। তো এত এই 4টে সংখ্যার নামতা পড়লে 6 আসে, তাহলে এগুলো সবাই কি হলো? 6-এর গুণনীয়ক। খেয়াল করে দেখো, আমরা গুণনীয়কের সংখ্যা 4-এর ক্ষেত্রে কটা পেলাম? 3টে। 6-এর ক্ষেত্রে কটা গুণনীয়ক পেলাম? 4টে গুণনীয়ক পেলাম। এর বেশি কিন্তু আমরা গুণনীয়ক তৈরি করতে পারলাম না। তার মানে এখান থেকে একটা পয়েন্ট আউট আমরা করতে পারলাম যে যে কোনো সংখ্যার গুণনীয়ক, যে কোনো সংখ্যার গুণনীয়ক কতগুলো হবে সেটা কিন্তু নির্দিষ্ট থাকে। অর্থাৎ গুণনীয়ক সংখ্যা হচ্ছে সসীম। সসীম মানে কি? নির্দিষ্ট, মানে তার বেশি হতে পারবে না। 4-এর গুণনীয়ক কটা হবে? 3টেই হবে, এর বেশি হবে না। এটা কিন্তু নির্দিষ্ট, ফিক্সড। যে কোনো সংখ্যার কটা গুণনীয়ক হবে সেটা কিন্তু নির্দিষ্ট। বেশি গুণনীয়ক তৈরি করা আমরা পারবো না, নির্দিষ্ট সংখ্যক কিন্তু গুণনীয়ক তৈরি হবে। সিমিলার ভাবে 6-এর গুণনীয়ক ও 4টে, এটা কিন্তু নির্দিষ্ট, ঠিক আছে। তাহলে গুণনীয়ক সংখ্যা কি হয়? সসীম হয়। এবার আমি যদি বলি এই 4 আর 6 দুটো সংখ্যা, এদের মধ্যে কোন গুণনীয়ক গুলো দুজনের মধ্যে আছে, ঠিক আছে। তো তুমি বলে স্যার একটা দুজনের মধ্যে আছে আর 2টা দুজনের মধ্যে আছে, ঠিক আছে। একটা দুজনের মধ্যে আছে, 2টা দুজনের আছে। এখন খেয়াল করে দেখো, যে কোনো তুমি দুটো সংখ্যা যদি নাও, 1 কিন্তু সবার মধ্যেই থাকবে, কারণ 1-এর নামতা বললে সবাই আসে, ঠিক আছে। যে কোনো সংখ্যার একটা গুণনীয়ক 1 কিন্তু হবেই হবে, আর কেউ হোক আর নক 1 তো হবেই, ঠিক আছে। তো একটা নিয়ে অতটা ইম্পর্টেন্ট নয়। এবার আমি যদি বলি যে এদের মধ্যে বড়, ঠিক আছে, এর মধ্যে সবচেয়ে বড় গুণের মানে দুজনের মধ্যেই আছে কিন্তু সব থেকে বড়, তারা কারা? ঠিক আছে, সাধারণ গুণের কোনটা হচ্ছে? দেখো 1 আর 2। কেন 1 আর 2? একটা দুজনের মধ্যে আছে, 2ও দুজনের মধ্যে আছে। এখন এদের মধ্যে যদি আমি বলি তাহলে এরা কারা হলো? এরা হচ্ছে সাধারণ গুণনীয়ক হলো, যেটা দুজনের মধ্যে আছে। এদের মধ্যে আমি বলি সবচেয়ে বড় কোনটা বা গরিষ্ঠ কোনটা, তাহলে সেটা কোনটা হবে? 2 হবে। তাহলে গরিষ্ঠ সাধারণ, ঠিক আছে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঠিক আছে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক সেটা কোনটা হচ্ছে? 2 হচ্ছে। তো 4 আর 6-এর হচ্ছে গসাগু বলো বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলো, যাই বলো না কেন, সেটা কত হবে? 2, ঠিক আছে। তো 2 হচ্ছে আমাদের, সেই জন্য আমাদের কি হয়, গসাগুর ক্ষেত্রে আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলি, ঠিক আছে। কারণ গুণনীয়কের সংখ্যা তো সবচেয়ে বেশি মানে সসীম সংখ্যক হয়, যত খুশি আমরা বলতে পারি না, ঠিক আছে। সেই জন্য এর হচ্ছে সবচেয়ে বড়টা কোনটা হবে সেটা কিন্তু আমরা বার করতে পারি। সাধারণ দুজনের মধ্যেই আছে, কিন্তু সবচেয়ে বড় কোনটা, এই সাধারণগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা সেটা কিন্তু আমরা খুব সহজে বার করতে পারি। সেই জন্য গসাগুর ক্ষেত্রে গুণনীয়ক শব্দটা ইউজ হয়, ঠিক আছে।
আবার যদি লসাগু যদি আমরা বলি, লসাগুর পুরো কর্তা কি বললাম, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো দেখো 4 আর 6 যদি আমরা বলি লসাগু কি হবে, তাহলে আমরা সবার আগে জানতে হবে যে গুণিতক কি কি। ঠিক আছে, তো 4-এর গুণিতক কি কি হবে, 4-এর নামতা বললে যা যা সংখ্যা আসবে সেগুলো সব কিন্তু 4-এর গুণিতক। তো 4-এর নামতা বললে কি কি আসবে, 4-এর নামতা বললে যেরকম 4 আসবে, 8 আসবে, 12 আসবে, 16 আসবে, এইভাবে করে করে গিয়ে আমরা 40 পর্যন্ত জানতাম, তাই তো, 4 10 40, মানে এতদূর শিখেছিলাম। তার মানে এই নয় যে তারপর আর গুণিতক থাকতে পারে না, থাকতেই পারে। 4 11 কত হবে, 4 11 হচ্ছে 44, 4 12 48, অর্থাৎ 10 পর্যন্ত আমরা শিখেছিলাম, কিন্তু 10-এর পরের সংখ্যাগুলো কিন্তু গুণিতক হবে। 4-এর গুণিতক কিন্তু এগুলো সবাই। ঠিক আছে, এইভাবে তুমি যত দূর পড়ে যাবে, ঠিক আছে, তত করে একটা করে কিন্তু গুণিতক পাবে। 6-এরও এরকম ভাবে গুণিতক, যেমন 6 একে 6, 6 দুগুণে 12, 6 3 18, এইভাবে করে করে গিয়ে 6 10 60 পর্যন্ত আমরা পড়েছিলাম, কিন্তু তারপরেও 11 6 66, 12 6 72, এইভাবে যত দূর তোমরা যেতে পারো, এবং প্রত্যেক ক্ষেত্রে একটা করে গুণিতক পাবে। তার মানে একটা জিনিস আমরা জানলাম যে গুণিতকের সংখ্যা কিন্তু অসীম হয়। গুণিতকের সংখ্যা কিন্তু অসীম হয়। কোন সংখ্যার গুণিতক সংখ্যা কতগুলো সেটা কিন্তু আমরা বলতে পারেন। এর যেমন গুণনীয়ক সংখ্যা 3টেই বার হয়েছিল, 3টে। এর যেরকম 4টে বার হয়েছিল। এখন যদি বলা হয় 4-এর গুণিতক সংখ্যা কতগুলো, তাহলে কিন্তু একটু বোকা বোকা প্রশ্ন হলো, কিন্তু 4-এর গুণিতক সংখ্যা আমরা কিন্তু কতগুলো হবে সেটা কিন্তু বলতে পারবো না। যত নামতা পড়ো তত হবে। তুমি যদি 1 কোটি বার নামতা পড়ো, তাহলে 1 কোটিটা গুণিতক তৈরি করতে পারো। ঠিক আছে, তো যতদূর আমরা নামতা পড়ো ততদূর হবে, যে সেই জন্য যে কোনো সংখ্যার গুণিতক সংখ্যা কি হয়, অসীম হয়। গুণনীয়ক সংখ্যা সসীম হয়, আর গুণিতক সংখ্যা অসীম হয়। আশা করি এই পর্যন্ত কারোর কোনো অসুবিধা নয়, অসুবিধা হয়নি আশা করি বুঝতে। যদি অসুবিধা থাকে এই পর্যন্ত বলতে পারো। এবারে দেখো, এইখানে দেখো, যদি এদের মধ্যে বলি সাধারণ কারা, মানে সাধারণ মানে দুজনের মধ্যে মিল কারা কারা আছে, তা তুমি বলে স্যার 12টা দুজনের মধ্যে মিল আছে, তাই তো। আর কি কি মিল আছে, আরো মিল আমরা খুঁজে পেতে পারি। ঠিক আছে, যেমন ধরো স্যার 24। হ্যাঁ 24, দেখো দুজনের মধ্যে যদি মিল আসে, 6-এর নামটা পড়লেও 24 আসে, 4-এর নামটা পড়লে দেখো 24 আসে। তো স্যার 12 36। 24 36 এগুলো একটা করে এরকম আমরা মিল কিন্তু খুঁজে পাবো যদি আমরা নামটা এইভাবে লিখতে থাকি। তো এই যে সাধারণ গুণনীয়ক যেগুলো পেলাম, তাদের মধ্যে দেখো সবচেয়ে বড় কোনটা সেটা কিন্তু আমাদের বার করা সম্ভব নয়। কেন? কারণ গুণিতক সংখ্যা তো নির্দিষ্ট নয়, গুণিতক সংখ্যা তো অসীম। কারণ যত বেশি আমরা নামতা পড়তে থাকবো, তত করে একটা করে এরকম মিল, মানে সাধারণ আমরা গুণিতক সংখ্যা পেতে থাকবো। সেই জন্য এইটার ক্ষেত্রে বড়টা বার করা সম্ভব নয়। এটার ক্ষেত্রে কি বার করা সম্ভব, ছোটটা বার করা সম্ভব। সেই জন্য এটার ক্ষেত্রে আমরা ছোটটা বার করি। এখন সব থেকে ছোট যেটা হয় সেটাকে আমরা কি বলি, লঘিষ্ঠ। সব থেকে ছোটটাকে কি বলি, লঘিষ্ঠ। সেই জন্য আমরা লসাগুর ক্ষেত্রে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলি, কারণ গুণিতকের ক্ষেত্রে আমরা ছোটটা বার করতে পারি, বড়টা কিন্তু বার করা সম্ভব হয় না। ঠিক আছে, তো এই গেল গসাগু আর লসাগুর বেসিক কনসেপ্ট। গসাগুর ক্ষেত্রে কেন গুণনীয়ক ব্যবহার হয়, আর লসাগুর ক্ষেত্রে কেন গুণিতক ব্যবহার হয়। গুণিতকের ক্ষেত্রে সব থেকে ছোটটাই আমরা বার করা সম্ভব, সব থেকে বড়টা বার করা সম্ভব নয়। আর গসাগুর ক্ষেত্রে যেহেতু সসীম বা নির্দিষ্ট, আমরা বড়টা বার, ঠিক আছে, বা সবচেয়ে বড়টা বা গরিষ্ঠটা বার করতে পারে। সেই জন্য এই ক্ষেত্রে গুণনীয়ক, আর এইটার ক্ষেত্রে গুণিতক হলো। এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো। অনেকেই হয়তো জানতে কনসেপ্টটা, যারা জানতে না তারাও আশা করি বুঝতে পেরেছো। কারোর কোনো প্রশ্ন থাকার কথা না, তাও যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারো। বেশ, এবারে এটা তো আমরা একদম বেসিক জিনিসটা জানলাম, ঠিক আছে। এবারে আমাদের যেটা জানতে হবে, মানে এবারের অন্তত প্রশ্নের ট্রেন্ড দেখে যেটা বুঝলাম, আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিসের কিন্তু বৈশিষ্ট্য বলো বা ওই যে বেসিক বেসিক কনসেপ্ট জানতে গেলে সেই জিনিসটার সম্পর্কে ডিপ নলেজ জানতে হবে। ঠিক আছে, সেই জিনিসটার কি কি ক্যারেক্টার আছে সেগুলো জানতে হবে। সেগুলো কিন্তু এবার আমাদের করতে হবে। আমরা সবভাবে গসাগুলো একটুখানি গসাগুলো লসাগু কাক বলা হয়তো জানলাম, তারপর কিভাবে করতে হয়, তারপর গসাগু লসাগুর কিন্তু কিছু অঙ্ক প্রবলেম আমরা সলভ করেছি, ঠিক আছে, এর আগে। কিন্তু এবারের প্রশ্ন আমাকে মানে দেখে অ্যানালাইসিস করে যেটা মনে হচ্ছে, কনসেপ্ট প্রচুর ব্যাপার কিন্তু জানতে হবে। সেই জন্য আমাদের বৈশিষ্ট্য কিন্তু জানতে হবে, ঠিক আছে। এবং বৈশিষ্ট্যের মধ্যে কিছু কিছু জিনিস তোমরা জানো, একেবারে যে জানো না তা না। যেমন ধরো উপরের দিকে যে বৈশিষ্ট্যগুলো এখানে আছে স্ক্রিনে তোমরা দেখতে পাবে, এগুলো তোমরা জানতে। যেমন দেখো দেওয়া আছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল সংখ্যা দুটোর গুণফলের সমান হবে। তো এই বৈশিষ্ট্যটা কি বলছে, যেমন ধরো দুটো সংখ্যা নিলাম 4 আর 6, ঠিক আছে।
এখন এদের গসাগু কত, এদের গসাগু কত, এদের গসাগু হচ্ছে কত 2, ঠিক আছে, আমরা একটু আগেই করেছি। এদের লসাগু কত, এদের লসাগু হচ্ছে 12, একটু আগেই আমরা দেখেছি, তাই তো, গসাগু 2 আর লসাগু 12। এবারে যদি আমরা এই গসাগু আর লসাগু এই দুটো যদি গুণ করতে চাই, তাহলে আমরা গুণফল কত পাবো 24, দেখো 12 দুগুণে 24, আর সংখ্যা দুটো যদি গুণ করি তাহলেও কত পাবো 24। তার মানে একটা জিনিস দেখলাম, গসাগু আর লসাগু গুণ করলে যা হয় সেই সংখ্যা দুটো গুণ করলেও কিন্তু তা হয়। এটা কিন্তু একটা বৈশিষ্ট্য, গসাগু লসাগুর একটা বৈশিষ্ট্য। তো এটা কিন্তু কেবলমাত্র দুটো সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য হবে, দুয়ের বেশি সংখ্যার ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য কিন্তু হতে পারে, নাও হতে পারে। কিন্তু দুটো সংখ্যা যদি হয় তাহলে কিন্তু এই জিনিসটা অবশ্যই প্রযোজ্য হবে। কি বললাম বোঝা গেল? দুটো সংখ্যার ক্ষেত্রে গসাগু আর লসাগু গুণ করলে যা হবে আর সেই সংখ্যা দুটো গুণ করলে কিন্তু তাই হবে। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্যের কথা। সেকেন্ডটা দিয়ে, হ্যাঁ বলো। বলছি যে এখানে দুটি সংখ্যার গসাগু এবং মানে লসাগু বলেছে, তো সংখ্যা দুটি পর পর হতে হবে এমন তো কোনো কথা নেই না? না, একেবারেই না। ঠিক আছে, তুমি অন্য যে কোনো দুটো সংখ্যা নাও, যেমন ধরো আমি নিলাম 10 আর 20, 10 আর 24 নাও, ঠিক আছে। তো তুমি এদের যদি গসাগু বলো, এদের মধ্যে গসাগু কি হবে 2 হবে, ঠিক আছে। তো আর এদের মধ্যে যদি বলি লসাগু কত হবে, তো এদের মধ্যে লসাগু কত হবে বলো, এদের মধ্যে লসাগু হবে 120 হবে, ঠিক আছে। এখন গসাগু আর লসাগু যদি গুণ করি তাহলে এখানে দেখো কত হবে 240 হবে, আর এখানে দেখো এই দুটো গুণ করো, এই দুটো গুণ করলে কত হবে 240 হবে। তো এই দুটো কিন্তু সেম আসবে, তুমি যে কোনো দুটো সংখ্যা নিয়ে দেখতে পারো, একই উত্তর আসবে, মানে একই জিনিস হবে, গসাগু আর লসাগু গুণ করলে যা হবে আর সংখ্যা দুটো গুণ করলে কিন্তু সেম হবে, আলাদা কিচ্ছু হবে না। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, সেকেন্ড দেখো পয়েন্টে যেটা দিয়েছে, দুটি পরস্পর সহমৌলিক সংখ্যার গসাগু 1 হবে। তো দেখো সহমৌলিক জিনিসটা কি, আমরা মৌলিক সংখ্যা জানি, মৌলিক সংখ্যা কোনগুলো, যেমন ধরো 3, 5, 7 এইগুলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাগুলো দুটো করে গুণনীয়ক থাকে, 1 থাকে আর সেই সংখ্যাটা থাকে। যেমন 3 হচ্ছে কার কার নামতা বললে 3 আসে, 1-এর নামতা বললে 3 আসে, আর 3-এর নামতা বললে 3 আসে। 5 কার কার ক্ষেত্রে 1-এর নামতা বললে 5 আসে, 5-এর নামতা বললে 5 আসে। 7 কার কার ক্ষেত্রে 1-এর নামতা বললে 7 আসে, 7-এর নামতা বললে 7 আসে। প্রত্যেক ক্ষেত্রে দেখো দুটো করে গুণনীয়ক পাচ্ছি, 2-এর বেশি গুণনীয়ক পাচ্ছি না, ঠিক আছে। এই যে সংখ্যাগুলো যে কেবলমাত্র দুটো করে গুণনীয়ক পাই সেগুলো হচ্ছে সব মৌলিক সংখ্যা, ঠিক আছে। কিন্তু সহমৌলিক কনসেপ্টটা কিন্তু একটুখানি আলাদা, ঠিক আছে। তো সহমৌলিক কনসেপ্টটা আলাদা। সহমৌলিককে ইংরেজিতে বলা হয় কোপ্রাইম, কোপ্রাইম, ঠিক আছে। তো সহমৌলিক হতে গেলে, এই যে সহমৌলিক হতে গেলে, সহমৌলিক কোনটা? সহমৌলিক তাদেরকে বলবো যে যে দুটো সংখ্যার গসাগু যাদেরকে 1 ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তারা হচ্ছে পরস্পর সহমৌলিক, ঠিক আছে। 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, এই কথাটার অর্থ কি? যেমন ধরো আমি যদি 5 নিই, তাহলে এদের গসাগু কি হবে, মানে এই 3-এর গুণনীয়ক কি কি হবে 1 আর 3, আর 5-এর গুণনীয়ক হবে 1 আর 5। তাহলে এই 1 ছাড়া এদের মধ্যে আর কোনো কি মিল আছে? মিল নেই। তার মানে 3 আর 5 সহমৌলিক। আবার দেখো 3 আর 5 এমনি কিন্তু মৌলিক সংখ্যা, তার আবার কি হলো সহমৌলিক হলো, কোপ্রাইম হলো। এবার যদি আমি বলি 4 আর 3, তো 3-এর কি কি গুণনীয়ক? 3-এর হচ্ছে 1 আর 3। 4-এর কি কি গুণনীয়ক? 4-এর হচ্ছে 1, 2 আর 4। এইখানে দেখো 4 কিন্তু নিজে মৌলিক সংখ্যা নয়, 4 কিন্তু একটা যৌগিক সংখ্যা। কিন্তু 4 আর 3 যখন পাশাপাশি বসছে এদের মধ্যে কিন্তু শুধুমাত্র 1-এরই আমি মিল পাচ্ছি, সেই জন্য 4 আর 3 কিন্তু সহমৌলিক হয়ে গেল। কিন্তু 4 নিজে কিন্তু মৌলিক সংখ্যা নয়, 3 মৌলিক সংখ্যা, 4 কিন্তু মৌলিক সংখ্যা নয়, 4 যৌগিক সংখ্যা। কিন্তু 4 যখন 3-এর সাথে নিল, 4 কিন্তু 3-এর সাথে মিলে কিন্তু সহমৌলিক হয়ে গেল। সুতরাং মৌলিক সংখ্যা আর সহমৌলিক সংখ্যা কনসেপ্ট কিন্তু একটুখানি আলাদা, ভালো করে কনসেপ্টের উপর জোর দাও এখন থেকে, ঠিক আছে। আমরা জানি যার দুটো করে গুণনীয়ক থাকে, যেমন 3-এর দুটো গুণনীয়ক, 5-এর দুটো গুণনীয়ক, এরা নিজেরা মৌলিক সংখ্যা। আবার এরা দুজনে মিলে কি হবে সহমৌলিক হবে, কারণ এদের মধ্যে একটাই মিল আছে, ঠিক আছে। 4 কিন্তু যৌগিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা। 4-এর 3টে গুণনীয়ক আছে, 3-এর দুটো গুণনীয়ক আছে, কিন্তু 4 আর 3 যখন একসাথে বসছে 4 আর 3কে আমরা সহমৌলিক বলবো। কেন? কারণ এদের মধ্যে একটাই মিল আছে, এদের যেরকম একটাই মিল আছে এদের মধ্যে দেখো একটাই মিল আছে, শুধু 1 ছাড়া আর কোনো মিল নেই, ঠিক আছে। শুধু 1 আচ্ছা যদি স্যার, মিল থাকে, হ্যাঁ বলো। যেমন এখানে 3 আর 5,
হুম তাহলে এদের যেটা কমন আমরা পেলাম আর কি, মানে গুণনীয়ক যেটা পেলাম সেটা হলো 1। হুম কিন্তু এই ক্ষেত্রে 3 আর 5 দুটোই তো মৌলিক, তাহলে 3 আর 5 মিলে সহমৌলিক মানে হতে পারে। হ্যাঁ, মানে কিন্তু সহমৌলিক হতে গেলে দুটো মৌলিক সংখ্যা সহমৌলিক তো হবেই। দুটো হ্যাঁ, যদি স্বতন্ত্র মৌলিক সংখ্যা হয়, স্বতন্ত্র মানে দুটো আলাদা মৌলিক সংখ্যা, ঠিক হ্যাঁ আছে, তাহলে তো হবেই। তারা তারা কিন্তু সহমৌলিক হবে। এবারে কিন্তু এই যদি ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ বলো। 4টা তো যৌগিক সংখ্যা, তাহলে আর একটা যৌগিক যৌগিক সংখ্যা। সংখ্যা একটা হুম মৌলিক সংখ্যার সাথে একসাথে যদি হয়ে যায় আর তাদের গুণনীয়ক যদি মানে এক জায়গায় এসে মিলে যায়, তাহলে সেটাকেও সহমৌলিক বলা যায়। এটাও সহমৌলিক হবে, সেটাই আমি বোঝানোর চেষ্টা করছি। এখানে কিন্তু 4 যৌগিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, ঠিক আছে, কিন্তু এরাও সহমৌলিক সহমৌলিক হতে পারবে, কারণ এদের ক্ষেত্রে দেখো শুধুমাত্র একটাই গুণনীয়ক মিল, সেটা হচ্ছে 1। আমি বলেছিলাম সহমৌলিক হতে গেলে তাদের মধ্যে একটাই মাত্র গুণনীয়কের মিল থাকতে হবে, সেটা হচ্ছে 1, তাছাড়া অন্য কোনো থাকবে না। কি বললাম বোঝা গেল? সিমিলার ভাবে আমি যদি আরেকটা উদাহরণ তোমাদের সামনে ধরি, জিনিসটা ক্লিয়ার হবে। ধরো 16 আর 21। এখন 16 আর 21 দুটোই কিন্তু যৌগিক সংখ্যা, ঠিক আছে। 16-র কি কি গুণনীয়ক আছে? 16-র অনেকগুলো গুণনীয়ক আছে, 1 আছে, 2 আছে, 4 আছে, 8 আছে, তাই তো, 16 আছে, এতগুলো গুণনীয়ক। তাহলে 16 তো অবশ্যই একটা যৌগিক সংখ্যা। 21-এর কি কি গুণনীয়ক আছে? 21-এরও অনেকগুলো আছে, 1 আছে, 3 আছে, 7 আছে, 21 আছে, তাই তো। তাহলে দুজনেই তো যৌগিক সংখ্যা। কিন্তু 16 আর 21 যদি আমরা একসাথে নিই, তাহলে 16 আর 21-এর মধ্যে মিল কোথায় কোথায় আছে? শুধুমাত্র দেখো 1 এর মিল আছে। 1 ছাড়ার কিন্তু কোনোটারই মিল নেই। কোনোটা মিল আছে নাকি? কোনোটার মিল নেই। সুতরাং 16 আর 21 এরাও কিন্তু পরস্পর কি হবে? সহমৌলিক হবে বা কো প্রাইম কিন্তু হবে। সুতরাং সহমৌলিক হতে গেলে দুটো সংখ্যাকে যে সবসময় মৌলিক সংখ্যা হতেই হবে তা না, ঠিক আছে। দুটো মৌলিক সংখ্যা হতে পারে, দুটো যৌগিক সংখ্যা হতে পারে, একটা মৌলিক একটা যৌগিকও হতে পারে। শর্ত কি? শর্ত একটাই, তাদের মধ্যে এক ছাড়া অন্য কোনো যেন সাধারণ গুণনীয়ক না থাকে, তবেই তাদেরকে আমরা কি বলবো? সহমৌলিক, ঠিক আছে। তো এই রকম যে দুটো সহমৌলিক নিই, পরস্পর যদি সহমৌলিক আমরা নিই, তাহলে সে তাদের কি কি ক্ষেত্রে কি হবে? গসাগুর মান সবসময়ের জন্য কি হবে? 1 হবে। কারণ এদের 1 ছাড়া তো কিছু মিল নেই, সুতরাং গসাগু কি হবে? 1 হবে। সেই জন্য পরস্পর সহমৌলিকের ক্ষেত্রে গসাগু কি হবে? 1 হয়। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোনো অসুবিধা নেই। অসুবিধা থাকলে বলে ফেলতে পারো। এবারে যদি এই রকম দুটো আমরা সহমৌলিক নিতাম, ঠিক আছে, তাদের হচ্ছে লসাগু কি হতো? তাদের ক্ষেত্রে লসাগু কি হতো? যেমন 3 আর 5, এই যে দুটো সংখ্যা আমরা নিয়েছিলাম, এদের ক্ষেত্রে গসাগু তো 1 হলো, লসাগু কি হতো? লসাগু করতে গেলে কিন্তু তাদের গুণ করতে হতো। সেই সংখ্যা দুটো গুণ করলে যেটা হবে সেটাই লসাগু। মানে 3 আর 5-এর লসাগু কত হবে? 15 হবে। সিমিলার ভাবে 4 আর 3-এর হচ্ছে লসাগু কত হবে? 12 হবে। 16 আর 21-এর লসাগু কত হবে? 16 আর 21 গুণ করলে যত হবে তত। কারণ এরা কো প্রাইম বলি। এদের গুণফল কি হবে? সংখ্যা দুটো গুণ করলে এদের লসাগু কি হবে? সংখ্যা দুটো গুণ করলে যা হয় সেটাই এদের লসাগু হবে। তাহলে দুটো পরস্পর যদি তারা হচ্ছে তাদের গসাগু হবে 1, আর তাদের লসাগু হবে সংখ্যা দুটোর গুণফল। এই দুটো পয়েন্ট আশা করি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। এবারে যেটা আমি বলছি মোস্ট ইম্পর্টেন্ট, যে কনসেপ্টের উপর এবারে 2023-এর প্রশ্ন এসেছিল, ঠিক আছে। দেখো 4 নম্বর পয়েন্টে কি লেখা আছে? 2 বা ততোধিক সংখ্যার গসাগু প্রদত্ত সংখ্যাগুলো থেকে কখনো বড় হবে না। এটা কিন্তু ভালো একটা কনসেপ্ট, ভালো করে বোঝার চেষ্টা করো। যে কোনো আহ, যদি তুমি দুটো বা তিনটে সংখ্যা নাও, তাদের গসাগু, ঠিক আছে, গসাগুর যে মানটা, এটা কিন্তু প্রদত্ত সংখ্যাগুলো থেকে কখনো বড় হবে না, ঠিক আছে। তার মানে কি? যেমন ধরো তুমি যে কোনো দুটো সংখ্যা বলো, ধরো 16 আর 24, আমি দুটো সংখ্যা নিলাম, ঠিক আছে। এখন 16 আর 24-এর যে গসাগু সেটা কত হবে? 16 আর 24-এর গসাগু কত হবে? হবে, ঠিক আছে। এই যে গসাগুর মান 8 হলো, সেটা দেখো 16 আর 24-এর থেকে কিন্তু কখনোই বড় হলো না, হলো কি? আবার ধরো আমি যদি 16 আর 32 নিই, এদের মধ্যে গসাগু কত? তো এদের মধ্যে গসাগু হবে 16, ঠিক আছে। দেখো এই যে গসাগুর মান, সেটা দেখো এই সংখ্যাগুলোর চেয়ে 16 আর 24-এর ক্ষেত্রে গসাগু এসেছিল 8, ঠিক আছে, আর 16 আর 32-এর ক্ষেত্রে গসাগু কত এলো? 16। তো এই মানগুলো দেখো, যে সংখ্যাগুলো দেয়া থাকে তাদের থেকে কিন্তু বড় হয় না, তাদের থেকে হয় ছোট হবে নতুবা সমান হবে,
ঠিক আছে, কিন্তু মানে ছোট সংখ্যাটা সমান হবে বা অন্য কোনো সংখ্যা হতে পারে, কিন্তু এই যে সংখ্যাগুলো থাকবে তাদের চেয়ে কিন্তু কখনো বড় হবে না। এইটা হচ্ছে ফান্ডা। এটা সবাই বুঝতে পেরেছে। এর ব্যতিক্রম আছে, ব্যতিক্রম ধরেই এবার প্রশ্ন এসেছিল। ঠিক আছে, মানে কতটা ডিপ নলেজ থাকলে তবে অঙ্ক করা যাচ্ছে এখন, সেই জায়গাটা আমি ধরার চেষ্টা করছি। এই পর্যন্ত বোঝা গেছে রুলসটা কি দেওয়া আছে? দুই বা ততোধিক সংখ্যার গসাগু প্রদত্ত সংখ্যাগুলোর থেকে কখনো বড় হবে না। ঠিক আছে, তা তুমি যে কোনো দুটো সংখ্যা নাও বা তিনটে সংখ্যা নাও, তাদের যে গসাগুর মান যেটা আসবে, দেখবে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে কখনো বড় হবে না। ঠিক আছে, সেটার মধ্যে যে ছোট থাকবে তার সমান হতে পারে বা তাদের থেকেও কম হতে পারে। ঠিক আছে, কিন্তু বড় হবে না, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তাদের চেয়ে বড় হবে না, এই হচ্ছে ব্যাপার আছে। ঠিক আছে, কি তারপরে কি লেখা আছে? যে গসাগুর মান প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যার সমান হবে অথবা সেটি থেকে ছোট হবে। যে যে সংখ্যা তুমি গসাগু বার করছো, ঠিক আছে, ধরো 16, 18, 20, এই যে সংখ্যাগুলো আছে, ঠিক আছে, এদের হচ্ছে গসাগু বার করছো। তো এদের মধ্যে সব থেকে ছোট যে মানটা হয় তার সমান হবে, নতুবা তার থেকেও ছোট হবে। যেমন এইটার ক্ষেত্রে দেখো গসাগুর মান কত, এখানে গসাগুর মান হবে 2। তো এই 2টা দেখো 16, সব থেকে ছোটদের মধ্যে 16 আছে, তার হচ্ছে থেকে কি হবে, ছোট হবে। ঠিক আছে, আবার সমানও হতে পারে। যেমন ধরো আমি যদি বলি 2, 4 আর হচ্ছে 8, এদের গসাগু কত? তো এদের গসাগু কত হবে? এদের গসাগু হবে 2। ঠিক আছে, তো দেখো সমানও হতে পারে, আবার যে সব থেকে ছোট যে মানটা আছে তার থেকেও ছোট হতে পারে। তাহলে হয় ছোট হবে, নতুবা সমান হবে কার? সব থেকে ছোট যে সংখ্যাটা দেওয়া থাকবে। ঠিক আছে, কিন্তু এই যে এদের চেয়ে বড় হবে না। ঠিক আছে, এদের চেয়ে কখনো বড় হবে না। বোঝা গেছে রুলস বা কনসেপ্টটা বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। হ্যাঁ স্যার, বলছি যে এবারে এবারে যে স্যার কোশ্চেনটা এসেছিল স্যার, ওটা একটু না, রিলেট করে আমি কি দেবেন এটার বলছি? সাথে? আমি 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 যাব ওই জায়গায়, যাব, একটু ধৈর্য ধরো, আমি ওই জায়গাটায় যাব। ঠিক আছে, স্যার তিন এটার নাম্বারটা ব্যতিক্রম আরেকবার আছে, বলবেন না? এটার ব্যতিক্রম আছে। কোনটা? 3 নম্বর? হ্যাঁ তিন আমি স্যার। 4 নম্বর রুলসটা বোঝালাম। এই যে এটা তো অনেকক্ষণ আগে বোঝালাম, সবে কেন বলতে যাচ্ছ? হ্যাঁ বলো, কার কি বলা আছে? এবারে দেখো এই যে কনসেপ্টটা 4 নম্বরটা যেটা আমি বললাম, আশা করি সবাই বুঝতে পেরেছে। 4 নম্বরটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলো। স্যার একবার বলুন। আমি বললাম যে যে কোনো কথা কেটে কেটে আসছে, আমি স্পষ্ট বুঝতে পারছি না। ঠিক আছে, কথা কেটে কেটে আসছে। আমি বললাম যে যে কোনো 2 বা 2-এর বেশি সংখ্যার যখন গসাগু নির্ণয় করবে, ঠিক আছে, তুমি যে কোনো ধরো 10, 20, 30 এদের গসাগু নির্ণয় করছো, তো এখানে গসাগু কত হবে? গসাগু 10 হবে। ঠিক আছে, এই যে মানটা আমরা পেলাম সেটা দেখো সব থেকে যে ছোট সংখ্যা তার কি হলো, সমান হলো। আবার যদি আমরা যদি 5, ধরো 20 আর ধরো 15 এদের যদি গসাগু বার করি, ঠিক আছে, তাহলেও দেখো এখানে গসাগু কত আসবে? এখানে গসাগু আসবে 5। তাহলে দেখো সব থেকে যে ছোট সংখ্যা তার হচ্ছে কি হলো, সমান হলো। কিংবা যদি তুমি এই রকম করো, কখনো কি 16, মানে 18, সব থেকে 16, 18 ধরো 20, ঠিক আছে, সংখ্যাটাই হয় না? এদের 16, 18, 20 এদের গসাগু কত হচ্ছে? ধরো 2 হচ্ছে। তোমার কথা কেটে কেটে আসছে, আমি বুঝতে পারছি না। ঠিক আছে, গসাগু হচ্ছে দেখো স্যার 2 10, আসছে। 20, তো 30-এর 2 হবে। হ্যাঁ হ্যাঁ, বলো 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 10, বলো 20, কি বলছো? 30-এরটা তো 2 হবে স্যার। গসাগু 2 হবে বলছে। তো এদের গসাগু 2 হবে বলছো? 10, 20, 30-এর গসাগু 2 হবে? হ্যাঁ 10 হবে 10। হ্যাঁ স্যার। কি বলছো? 10, না 20, 10ই তো 30-এর হবে, গসাগু 2 কেন হবে? 2 হবে? গরিষ্ঠ মানে সব থেকে বড়, সব থেকে বড় কি কি মানে কোনটা মিল আছে, এটা কেন ভুলে যাচ্ছ? গরিষ্ঠ মানে তো সবচেয়ে বড়টা নেবে। তো 10-এর মধ্যে 10 আছে, 20-র আছে, 30-এর মধ্যে তো 10 আছে, তাহলে তুমি সবচেয়ে বড়টা নেবে না? তুমি 2 তো সব থেকে ছোট হয়ে যাচ্ছে, সেটা কেন নেবে? সব থেকে ছোট হচ্ছে হ্যাঁ 1, হ্যাঁ স্যার। কিন্তু তুমি 2টা কেন নেবে? গরিষ্ঠ মানে তো বড়টা। আবার 16, 18, 20 যদি গসাগু করি তার মান হচ্ছে দাঁড়াবে কত? 2। তাহলে এটা দেখো সব থেকে যে ছোট মানটা আছে তার থেকে কি হচ্ছে? ছোট হচ্ছে। আমি বলছি এখানে রুলস মানে এখানে লেখা আছে যে এই যে গসাগুর মান যাই হোক না কেন, সেটা সব থেকে যে ছোট সংখ্যাটা থাকবে বা ছোট যে মানটা থাকবে তার হয় সমান হবে, নতুবা তার থেকে ছোট হবে। এই হচ্ছে কথা, বড় হবে না।
ঠিক আছে, যে সব থেকে ছোট থাকবে তার হয় সমান হবে, নতুবা তার থেকে ছোট হবে, কিন্তু বড় হবে না। রুলস বোঝা গেল? বুঝতে পেরেছো? এবার এই নিয়মটার একটা ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম সেটাও আমি বলছি। সেই ব্যতিক্রম ধরে প্রশ্ন দিয়েছিল। যেমন ধরো 0 আর 6-এর গসাগু কত, এই যদি প্রশ্ন আসে, ঠিক আছে, তাহলে গসাগু বার করার নিয়ম আমি শিখিয়েছিলাম। ঠিক আছে, গসাগু বার করতে গেলে কি করতে হয়, কার কার নামতা বললে 0 আসে আর কার কার নামতা বললে 6 আসে সেটা আগে বার করতে হবে, এটা আমি বলেছিলাম। এখন কার কার নামতা বললে 0 আসে, তো 1-এর নামতা বললে 0 আসে কারণ 1 0 0, 2-এর নামতা বললে 0 আসে 2 0 0, 3-এর নামতা বললে 0 আসে 3 0 0, 4 5 6, এইভাবে তুমি অসংখ্য তুমি কিন্তু বলতে পারবে। অর্থাৎ 0 কিন্তু এমন একটা সংখ্যা যার গুণনীয়ক সংখ্যা কিন্তু অসীম। দেখো, সাধারণ সংখ্যার গুণনীয়ক সংখ্যা কিন্তু সসীম। সাধারণ বলতে স্বাভাবিক সংখ্যা, 0 বাদে বাকি যে ধনাত্মক সংখ্যাগুলো আছে সবাইকে কি বলা হয়, স্বাভাবিক সংখ্যা। 0 কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, 0টাকে বলা হয় অখণ্ড সংখ্যা। ঠিক আছে, 0 এবং 1 2 3 4 যা আছে সবাইকে বলা হয় অখণ্ড সংখ্যা। এগুলো সব কিন্তু নাম্বার সিস্টেমে শেখানো হবে। ঠিক আছে, মানে কত এখন ডিপ থেকে প্রশ্ন আসছে সেগুলো ওই জন্য সেইভাবে প্রিপারেশনটা নিতে হবে। তো 0 হচ্ছে, দেখো অনেকগুলো গুণনীয়ক আছে। 6-এর কি কি গুণনীয়ক আছে, কার কার নামতা বলে 6 আসে, তাহলে 1 2 3, তাই তো, আর 6-এর নামতা বলে 6 আসে। ঠিক আছে, তো এদের মধ্যে দেখো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক এখানে কি কি আছে, 1 2 3, ঠিক আছে, 1 2 3 6 এতগুলো মিল আছে। তো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কোনটা হচ্ছে, 6 হচ্ছে, তাই না? দেখো বড়টা, সব থেকে বড়টা কোনটা হচ্ছে, 6 হচ্ছে। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে সব থেকে বড়টা। তো তো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এখানে কিন্তু 6 এলো। এবার রুলসে কি লেখা আছে, যে গসাগুর যে মানটা হবে সেটা যে যে মানগুলো এখানে দেয়া থাকবে, ঠিক আছে, তাদের মধ্যে যে ছোট সব থেকে তার হয় সমান হবে, নতুবা তার থেকে ছোট হবে। কিন্তু এইখানে দেখো গসাগুর যে মানটা সেটা কিন্তু ওই 0 থেকে ছোট হলো না, গসাগুর মানটা 0 থেকে বড়ই হলো। এখানে কিন্তু ছোট হলো না, যেটা আগের রুলসে লেখা ছিল। আমার কথা বুঝতে পেরেছো না পারোনি? ওই যে রুলসটা আমি আরেকবার বললাম আগের স্যার, রুলসটা, তার আরেকবার এখানে আরেকবার দেখো শূন্যর গণ, হ্যাঁ বলছি, শূন্যর গুণনীয়ক কি কি, 1 2 3 4 5 6, এগুলো সবার নাম তো বললে 0 আসে। 6-এর গুণনীয়ক কি কি হবে, 1 2 3 6। ঠিক আছে, এবার যদি বলি এদের মধ্যে সাধারণ গুণনীয়ক কি কি, তাহলে 1 2 3 6, এদের মধ্যে 1 2 3 6 মিল আছে। এদের মধ্যে গরিষ্ঠ কোনটা, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে সব থেকে বড়টা চুজ করতে হবে, তাহলে সব থেকে বড়টা তুমি 6 চুজ করলে। এবারে দেখো এই যে 6টা এলো সেটা কি 0 থেকে ছোট এলো না বড় এলো, তো তুমি বলে স্যার 0 থেকে বড় এলো। কিন্তু আগে যেটা রুলস পড়েছিলাম যে গুণনীয়কের মান সবসময় সব থেকে ছোট যে ভ্যালুটা থাকবে তার হয় সমান হবে, নতুবা তার থেকে কি হবে, ছোট হবে। কি বললাম বুঝে গেল? কিন্তু এইখানে দেখলাম সব থেকে ছোট যে মানটা আছে তার থেকে কিন্তু বড় হলো ভ্যালুটা। কি বললাম বোঝা গেল? তাহলে ওই যে নিয়মটা সেটার ব্যতিক্রম কিন্তু এখানে লক্ষ্য করা গেল। এবারে দেখো 2023 সালে যে প্রশ্নটা এসছিল, কতটা ডিপ নলেজ থেকে প্রশ্নটা এসছিল, এই প্রশ্নটা স্যার তোমাদের টেটে দিয়েছিল। দেখো, হ্যাঁ বলো। তাহলে তাহলে একমাত্র জিরোর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। হ্যাঁ, এবারে দেখো প্রশ্নটা কি দিয়েছিল, ভালো করে বোঝো। এই প্রশ্নটা তোমরা পেয়েছিলে 2023-এর প্রাইমারি টেটে। দেখো, এক্স ও ওয়াই হলো দুটি অখণ্ড সংখ্যা, ভালো করে দেখো অখণ্ড সংখ্যা বলেছে। তাহলে সবার আগে এই অখণ্ড সংখ্যা যখন বলছে সেই জায়গাটা কিন্তু বুঝতে হবে। অখণ্ড সংখ্যা মানে কি, অখণ্ড সংখ্যা মানে, অখণ্ড সংখ্যা মানে 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 6 যা খুশি হতে পারে। তার মানে 0টাকেও কিন্তু ওরা কাউন্ট করলো, 0টাকে কিন্তু বাদ দিল না। যদি স্বাভাবিক সংখ্যা বলতো এখানে, ঠিক আছে, যদি স্বাভাবিক সংখ্যা বলতো তাহলে কিন্তু 0টা আমরা নিতাম না। কিন্তু অখণ্ড সংখ্যা যখন বলেছে সেখানে কিন্তু তুমি 0টাও কিন্তু কাউন্ট করতে বাধ্য, কারণ 0টাও কিন্তু অখণ্ড সংখ্যা। এটা প্রথম পয়েন্ট। এটা এই জায়গাটা সবাই বুঝতে পেরেছো না পারোনি, আগে বলো। অখণ্ড সংখ্যা বলেছে মানে 0 1 2 3 4 5 6 যা খুশি হতে পারে, মানে 0টা তোমাকে নিতে হবে। যদি স্বাভাবিক সংখ্যা বলতো তাহলে কিন্তু আমরা 0টা বাদ দিতাম। ঠিক আছে, এখানে বলেছে এক্স গ্রেটার দেন ওয়াই, দুটো সংখ্যা নিতে বলেছে। তুমি ধরো যে কোনো দুটো সংখ্যা, 0 আর ধরো তুমি 4 নিলে। ঠিক আছে, এখানে দেখো এক্স লেস দেন ওয়াই বলেছে,
ঠিক আছে, মানে ওয়াই এর মানটা বড়, তাহলে ওয়াই এর মানটা আমরা কি নিলাম 4, আর এক্স এর মানটা ধরো নিলাম 0। ঠিক আছে, এক্স এর মান আমরা নিলাম 0 আর ওয়াই এর মান নিলাম 4। এবার বলছে এক্স আর ওয়াই এর গসাগু হবে। ঠিক আছে, এক্স আর ওয়াই এর গসাগু হবে সর্বদা বলছে গ্রেটার দ্যান এক্স, এই যে গসাগুর মানটা হবে সর্বদা এক্স এর থেকে বড় হবে, মানে 0 থেকে বড় হবে। ঠিক আছে, আমরা কিন্তু আগের রুলস যেটা 4 নম্বর রুলস শিখিয়েছিলাম সেখানে বলেছিলাম সবসময় 0 থেকে কি হবে, গসাগু কি হয়, ছোট হয়। গসাগু কখনো বড় হয় না, সব থেকে ছোট যে মানটা থাকে তার থেকে কি হয়, ছোট হয়, বড় কখনো হয় না। তো সর্বদা, এই যে সর্বদা শব্দটা লিখেছে সেই জন্য এটা কি হয়ে গেল, ভুল হয়ে গেল। সর্বদা কখনোই হবে না, তাই তো। তারপর দিয়েছে দেখো সর্বদা ছোট হয়, এইটা আমরা দেখেছিলাম যে সর্বদা ছোট হয়। ঠিক আছে, এটাও কিন্তু নয়, সব সময় যে ছোট হবে তাও নয়। আমরা দেখেছিলাম ছোট হতে পারে, সমানও হতে পারে, কিন্তু কখনো সর্বদা ছোট, ঠিক আছে, এটা কিন্তু বলা যায় না। কি বললাম বুঝেছো, সবসময় যে ছোট হবে তা না, ছোট হতে পারে, সমান হতে পারে। এবার 3 নম্বর পয়েন্টটা ডির পয়েন্টটা দেখো, সর্বদা এখানে কি দিয়েছে, সমান হবে অথবা ছোট হবে। এই পয়েন্টটা কিন্তু আমি 4 নম্বর পয়েন্টে উল্লেখ করেছিলাম, খেয়াল করে দেখো। হয় মানে যে সব থেকে ছোট যে ভ্যালুটা তার মানের চেয়ে হয় সমান হবে, এই চিহ্নটা দেওয়ার অর্থ কি, সমান অথবা ছোট। এইটা কিন্তু 4 নম্বর যে পয়েন্ট আমরা কিন্তু দেখেছিলাম সেখানে কিন্তু দেখেছিলাম সর্বদা এইটা হবে। কিন্তু কিছু বিশেষ ক্ষেত্রে এইটা হবে, কিছু কিছু বিশেষ ক্ষেত্রে কি হবে, এক্স এর মানের চেয়ে কিন্তু বড় হবে, এক্স এর মানের চেয়ে বড় হবে। আমরা বিশেষ ক্ষেত্রটা কি দেখেছিলাম, যখন একটা তুমি অখণ্ড সংখ্যা হিসেবে 0 নেবে আর একটা 4 নেবে, তখন কিন্তু কিছু বিশেষ ক্ষেত্রে কিন্তু এইটা হবে। সুতরাং এইটা সঠিক উত্তর হবে। কারণ সর্বদা এইখানে যদি সর্বদা না বলতো তাহলে এটা হয়তো ঠিক হতো, কিন্তু এই সর্বদা বলার জন্য এটা কিন্তু ভুল হয়ে গেল। কি বললাম বুঝেছো, কারণ কিছু বিশেষ ক্ষেত্র তো আছে আমরা জানি 0 আর 4 নিলে সেক্ষেত্রে কিন্তু এটা বড় হবে, সেই জন্য এইটার উত্তর অপশন সি হবে। বোঝাতে পেরেছি বা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তো এই কনসেপ্টের উপরে মানে আহ, হ্যাঁ বলো বলো। কিন্তু আমি একটা জিনিস বলছি এইখানে, আচ্ছা আমাকে বলো, এই সেম প্রশ্ন তোমাদের একটুখানি যদি চেঞ্জ করে দিত প্রশ্নটায়, একটুখানি সামান্য, বেশি না। হুম। তো আমি বলছি এই প্রশ্নটায় সব ঠিক রাখতো, ধরো সামান্য একটুখানি হয়তো চেঞ্জ করে দিত, সেটা হচ্ছে এই অখণ্ড সংখ্যাটা যেটা দিয়েছে না, অখণ্ড সংখ্যাটা যেটা দিয়েছে অখণ্ড সংখ্যাটা কেটে দিল। ঠিক আছে, ধরো অখণ্ড সংখ্যাটা কেটে দিল, অখণ্ড সংখ্যার জায়গায় যদি স্বাভাবিক সংখ্যা লিখতো তাহলে এটার উত্তর কি আসতো, তোমাদের কি মনে হয় কি হবে? এইখানে যে প্রশ্নটা যদি অখণ্ড সংখ্যা না দিয়ে এখানে স্বাভাবিক সংখ্যা লিখতো, যে দুটো স্বাভাবিক সংখ্যা নেওয়া হয়েছে, স্বাভাবিক সংখ্যা, তাহলে ডি হতো স্যার। তাহলে অপশন স্যার, কোনটা সেক্ষেত্রে হতো অপশন তাহলে? ডিটা হবে স্যার। ডি হবে স্যার। হ্যাঁ, ডি হতো। ভেরি গুড। সেক্ষেত্রে কিন্তু অপশন ডি হতো। ঠিক আছে, কারণ তখন এই বিশেষ ক্ষেত্রটা আসতো না। অখণ্ড সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যা বলে তুমি তো 1 2 3 4 এইগুলোই নিচ্ছ, শূন্যকে কাউন্ট করছো না। কিন্তু যখনই এই অখণ্ড সংখ্যা বলছে, শূন্যটা যখনই তোমাকে হিসাব করতে তুমি বাধ্য হচ্ছ, তখনই কিন্তু এই কিছু বিশেষ ক্ষেত্রটা তৈরি হচ্ছে। আমার কথা বুঝতে পারছো? সেক্ষেত্রে কিন্তু আমাদের এই অপশন সি উত্তর হবে, অপশন ডিটা হবে না, আমাদের এইটা যেটা দিয়েছে। কিন্তু স্বাভাবিক সংখ্যা যদি দিত তাহলে কিন্তু এইটা উত্তর হতো। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? হ্যাঁ স্যার, বোঝা গেছে। বেশ। হ্যাঁ। এবার হ্যাঁ বলো বলো, কারোর যদি কোনো প্রশ্ন থাকে বলে ফেলো। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন নেই? ঠিক আছে, তো দেখো এখানে এরকম অনেক কনসেপ্ট এরকম ভাবে শিখতে হবে, মানে এখন যা প্রশ্ন আসছে সেই কনসেপ্ট গুলো জানতে হবে। এটা হচ্ছে আমরা গসাগুর ক্ষেত্রে জানতাম, লসাগুর ক্ষেত্রে আবার কি হবে, লসাগুর ক্ষেত্রে যে যে লেখা আছে দেখো, 2 বা ততোধিক সংখ্যা লসাগু প্রদত্ত সংখ্যাগুলি থেকে কখনো ছোট হবে না। লসাগুর মান প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে লসাগুর মান প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম সংখ্যার সমান হবে অথবা সেটির থেকে বড় হবে। গসাগুর ঠিক উল্টো,
যেমন ধরো তুমি 2, 4 আর ধরো 12, এটার লসাগু কত হবে? এটার লসাগু হবে 12। ঠিক আছে, এটা দেখো সব থেকে বড় যে মানটা আছে তার সমান হলো। আবার আমি যদি বলি 2, 4 আর 6 এর লসাগু কত হবে, তো 2, 4 আর 6 এর লসাগু হবে 12। এটা দেখো যেটা বৃহত্তম মান আছে তার থেকে কি হলো, বড় হলো। তাহলে বড় মানটার হয় সমান হবে, নতুবা তার থেকে বড় হবে। ঠিক আছে, গসাগুর ক্ষেত্রে যেরকম ছোট মানটার হয় সমান হচ্ছিল, নতুবা তার থেকে কি হচ্ছিল, ছোট হচ্ছিল। লসাগুর ক্ষেত্রে কি হবে, আমরা দেখলাম যে বড় মানটা থাকবে, হয় তার সমান হবে, নতুবা তার থেকে বড় হবে, ঠিক উল্টোটা। ঠিক আছে, 6 নম্বর পয়েন্ট কি দেওয়া আছে দেখো, দুটি সংখ্যার গসাগু সর্বদা সংখ্যা দুটোর লসাগুর উৎপাদক হবে। এটাও খুব ভালো একটা পয়েন্ট। ঠিক আছে, যে কোনো তুমি দুটো সংখ্যার আহ গসাগু করো আর লসাগু করো। ঠিক আছে, যেমন ধরো এইটার আমরা যদি গসাগু করি তাহলে 4 4 16, আচ্ছা 4 4 না দিয়ে 8 নিয়ে নিলাম, 8 2 16, 8 3 24। ঠিক আছে, তো এখানে গসাগু কত হবে, গসাগু 8 হবে। আর লসাগু কত হবে, লসাগু হচ্ছে এগুলো সব যদি গুণ করি তাহলে যেটা হবে সেটা, তার মানে 48 হবে। তো সবসময় দেখো এই যে গসাগু, যেটা গসাগুর মান তো 8, আর এখানে লসাগুর মান 48 হচ্ছে, 48-এর একটা গুণনীয়ক কিন্তু 8, অর্থাৎ গসাগুটা সবসময় লসাগুর একটা কি হবে, গুণনীয়ক হবে। ঠিক আছে, যদি না হয় তাহলে কিন্তু সেটা মানে অখণ্ড সংখ্যার হিসাব হবে না বা স্বাভাবিক সংখ্যার হিসাব হবে না। ঠিক আছে, তো আর তারপরে কি দিয়েছে দেখো, এটা তো গেল। সেকেন্ড যে 7 নম্বর যে কনসেপ্ট দেওয়া আছে, সেই কনসেপ্ট গুলো কিন্তু এবার জানতে হবে। কি দিয়েছে দেখো, দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গসাগু সর্বদা 1 হবে। দুটো পরপর যে কোনো দুটো সংখ্যা নাও, স্বাভাবিক সংখ্যা যে কোনো দুটো পরপর স্বাভাবিক সংখ্যা নাও, যেমন 3 আর 5, এদের গসাগু সবসময়ের জন্য কি হবে, 3 আর 4। ঠিক আছে, পরপর যে দুটো সংখ্যা, এদের গসাগু সর্বদা কি হবে, 1 হবে। পরপর যে কোনো দুটো সংখ্যা, দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার লসাগু কি হবে, সংখ্যা দুটোর গুণফল হবে। পরপর যে কোনো তোমার দুটো সংখ্যা নাও, তাদের লসাগু যদি বার করতে চাও, সংখ্যা দুটোর কি করতে হবে, গুণ করতে হবে। দুটো ক্রমিক জোড় সংখ্যা, এই কনসেপ্ট থেকে প্রশ্ন এসেছিল 2023-এ। দুটি ক্রমিক জোড় সংখ্যার গসাগু সর্বদা 2 হবে। এই কনসেপ্ট থেকে প্রশ্ন এসেছিল, কি প্রশ্ন এসেছিল সেটা আমি বলছি। ঠিক আছে, দুটি ক্রমিক জোড় সংখ্যার গসাগু সর্বদা 2 হবে। দুটো ক্রমিক জোড় সংখ্যা মানে ধরো 4 আর 6, দুটো ক্রমিক জোড় সংখ্যা মানে পরপর। যেমন ধরো 8 আর 10, দুটো পরপর জোড় সংখ্যা। যেমন ধরো 98 আর 100, দুটো পরপর জোড় সংখ্যা। এই রকম যে কোনো দুটো পরপর যদি জোড় সংখ্যা দেখো, তাদের গসাগু সর্বদা কি হবে, 2 হবে। তুমি যে কোনো দুটো পরপর জোড় সংখ্যা নাও, তাদের গসাগু সর্বদা 2 হবে। 9 নম্বর পয়েন্ট সবাই বুঝতে পেরেছো না, কারোর কোনো অসুবিধা আছে বুঝতে? এবারে দেখো, হ্যাঁ স্যার ঠিক আছে। বুঝতে পেরেছো তো? এবার এই বুঝতে পেরেছি। কনসেপ্ট থেকে কি প্রশ্ন এসেছিল সেটা এবার দেখো। 2023 সালে এই প্রশ্নটা এসেছিল। দেখো এই প্রশ্নটা এসেছিল, এখানে দিয়েছে দেখো, পি হলো একটি মৌলিক সংখ্যা। এখানে আবার বলে দিয়েছে পির মান গ্রেটার দেন 2, মানে পির মান 2 এর থেকে বড়। পি মৌলিক সংখ্যা, আবার পি এর মান 2 এর থেকে বড়। আমাকে বলো পি হলো মানে কোন সংখ্যা, কোন মৌলিক সংখ্যা জোড় সংখ্যা, বলো দেখি। এটা সবাই জানো, কোন মৌলিক সংখ্যা জোড়? 2। কেউ জানো না? 2। 2 2 হলো, দুই। দুই। 2 হলে কিন্তু একমাত্র মৌলিক সংখ্যা যেটা জোড়। আর যা মৌলিক সংখ্যা আছে সব কিন্তু বিজোড় সংখ্যা। হ্যাঁ কি না বল, তাই নয় হ্যাঁ কি? স্যার। তো এখানে যখনই বলছে পির মান গ্রেটার দেন 2, পির মান 2 এর থেকে বড়, সঙ্গে সঙ্গে বুঝতে হবে পি একটা বিজোড় সংখ্যা। এই পর্যন্ত বুঝেছো না বোঝেনি বলো? কারণ মৌলিক সংখ্যা আবার বলছে গ্রেটার দেন 2, 2 এর চেয়ে বড় যদি মৌলিক সংখ্যা আমরা নিই, তুমি যে কোনো মৌলিক সংখ্যা নাও, সেটা তো বিজোড় সংখ্যাই হবে। হ্যাঁ কি না? এবার বলো, এখানে দেখো বলেছে তাহলে পি প্লাস 1 ও পি মাইনাস 1 এর গসাগু কত হবে। এখন বিজোড় সংখ্যার সঙ্গে যদি 1 যোগ করো, এই যে বিজোড় সংখ্যা, পি তো বিজোড় সংখ্যা, তো এই যে বিজোড় সংখ্যার সঙ্গে যদি 1 যোগ করো, তাহলে সেটা জোড় হবে না বিজোড় হবে, কি মনে হয়? জোর যে কোনো হবে জোড় হয়ে বিজোড় যাবে। সংখ্যা জোড়, জোড় হয়ে গেল, তাই তো? আবার দেখো পি মাইনাস 1 বলেছে, মানে বিজোড় সংখ্যা থেকে 1 বিয়োগ করতে বলছে। যে কোনো বিজোড় সংখ্যা থেকে 1 সেটাও জোড় বিয়োগ হয়ে করো, যাবে। এটাও সেটাও জোর কি হয়ে যাবে হবে, স্যার, এটাও জোড় জোর হবে। হয়ে যাবে। এবং দেখো এই দুটো হচ্ছে মানে পরপর সংখ্যা হবে, পরপর জোড় সংখ্যা। হ্যাঁ কি না? তুমি যে কোনো একটা বিজোড় সংখ্যা নাও, ধরো আমি নিলাম 17, 17 বিজোড় সংখ্যা।
17 থেকে যদি 1 যোগ করো, 17 সঙ্গে 1 যোগ করো তাহলে কত হলো? 18। 17 থেকে যদি 1 বিয়োগ করো তাহলে কত হলো? 16। এই যে 16 আর 18 এরা দেখো পর পর জোড় সংখ্যা, মানে ক্রমিক জোড় সংখ্যা হলো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। 16 আর 18 ক্রমিক জোড় সংখ্যা, এবং এরকম যদি দুটো ক্রমিক জোড় সংখ্যা হয় তাদের গসাগু সর্বদা কি হবে? 2 হবে। একটু আগে শিখলাম দুটো 2 হবে। ক্রমিক জোড় সংখ্যার গসাগু কত হবে? 2 হবে। সেই জন্য এটার উত্তর কি হবে? 2 হবে। ক্লিয়ার? কনসেপ্ট বুঝতে পারছো? মানে মানে কিভাবে প্রশ্ন আসছে, কিভাবে পড়তে হবে, প্রিপারেশনটা। আর দেখো আজ ডেমো ক্লাস, আজ তো তোমাদের সমস্ত অঙ্ক আমি শেখানো সম্ভব নয়। কিভাবে প্রিপারেশন নিতে হবে, কোন জায়গাগুলো ধরতে হবে, সেই জায়গাগুলো বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? এবার এই কনসেপ্টের উপর যে কোনো চ্যাপ্টার তোমরা প্রিপারেশন যখন নেবে, আগে সেই জিনিসটা কি, তার বৈশিষ্ট্য কি, কি কি জিনিস হয়, মানে এই যেমন গসাগু লসাগু, তোমরা এতদিন কিন্তু এই বৈশিষ্ট্য এইভাবে কিন্তু খুব কম হয়তো পড়াশোনা করেছো, বা খুব কম বইতে দেখবে এই বৈশিষ্ট্য এইভাবে লেখা আছে, ঠিক আছে? এগুলো আমাকে ভেবে ভেবে বার করতে হলো যে এখনকার সময় রেসপেক্টে কিভাবে আমাদের প্রিপারেশনটা নিতে হবে। আমার কথা বুঝতে পারছো কিভাবে প্রশ্ন আসছে? কারোর কোনো কনফিউশন থাকলে বলতে পারো। হ্যাঁ স্যার, আচ্ছা, বুঝতে পারছি। এবারে দেখো এইটা যেরকম দিয়েছে, আমি হচ্ছে এইখানে একটা প্রশ্ন বানিয়ে রেখেছিলাম, এটা আগেই আমি বানিয়ে রেখেছিলাম। এই প্রশ্নটার উত্তর কি হবে বলো দেখি। 5, এটা উত্তর দেওয়া আছে, যদিও সবাই বুঝতে পারছো কিনা দেখো দিন। এটা দিয়েছে দেখো, এক্স ও ওয়াই হলো দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে 1 2 3 4, শূন্যর পরে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেখানে বলেছে এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স এর মান ওয়াই থেকে বড়। তা তুমি যে কোনো দুটো সংখ্যা নিতে পারো, ঠিক আছে? যেমন ধরো আমি এক্স এর মান ধরো নিলাম 3, আর ওয়াই এর মান ধরো নিলাম 2 নিলাম, ঠিক আছে? এক্স এর মান আমরা 3 নিলাম, ওয়াই এর মান 2 নিলাম, ঠিক আছে? এর বলছে এদের গসাগু হচ্ছে এম, ঠিক আছে? এদের গসাগু এম। তো এদের গসাগু কত হবে? এদের গসাগু কত হবে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 1 হবে। এবার তুমি অন্য যে কোনো যদি দুটো সংখ্যা নিতে, ধরো আমি এক্স এর জায়গায় ধরো আমি 8 নিতাম, আর এখানে ওয়ার জায়গায় ধরো সরি এক্স এর জায়গায় 6 নিলাম, ওয়ার জায়গায় ধরো 4 নিলাম, সেক্ষেত্রে গসাগু কত আসতো? 2, ঠিক আছে, হ্যাঁ কিনা? এবার বলছে নিম্নলিখিত কোনটি সঠিক হবে, ঠিক আছে? এই যে গসাগুর মান বা এম এর মান, আমরা একটু আগেই পড়েছিলাম যে গসাগুর মান সবসময় কি হবে? যে সংখ্যাগুলো আমরা নিচ্ছি তার যেটা সব থেকে ছোট, মানে এইটার ক্ষেত্রে সব থেকে ছোট কোনটা? 2, আর এটার ক্ষেত্রে ছোট কোনটা? 4। হয় তার সমান হবে, নতুবা তার থেকে কি হবে? ছোট হবে, তাই তো? তো এখানে দেখো তাহলে আমাদের এই অপশনটা সঠিক উত্তর হবে, হ্যাঁ কি না? দেখো এই যে গসাগুর মান, এখানে তো ওয়াই এর মান ছোট, তাহলে গসাগুর মান ওয়াই এর হয় সমান হবে, ঠিক আছে? হয় এম সমান ওয়াই হবে, নতুবা এম এর মান ওয়াই থেকে কি হবে? ছোট হবে। তো আমাদের অপশন বি উত্তর হবে, ঠিক কি না? বুঝতে পারছো? এরকম কনসেপ্টের প্রশ্ন দিলে পারবে বুঝতে? হ্যাঁ স্যার। স্যার মানে পারা যাবে বলতে কি, মানে ওইটুকু টাইমের মধ্যে তো স্যার, মানে এটা একটা গভীর ভাবে মানে ঠোঁটস্থ থাকতে হবে, তবে ওইটুকু সময়ের মধ্যে সঠিক উত্তরটা পাওয়া যাবে। আমি 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 এটাই বোঝানোর চেষ্টা করছি। এতদিন তো এই কনসেপ্ট নিয়ে তোমরা আগে পড়াশোনা করে যাওনি, তোমরা কি করেছো? গসাগু লসাগুর অঙ্ক করে গেছো, দুটো সংখ্যার অনুপাত দেওয়া, সমষ্টি দেওয়া, মানে যেটাকে বলে নিউমেরিক্যাল প্রবলেম, সেইগুলো নিয়ে তোমরা আলোচনা করেছো। বা যে কোনো তুমি বই খুলে দেখো, ওইগুলো নিয়েই আলোচনা করা আছে। কোনো বইয়ে, সাধারণ প্রতিযোগিতামূলক যে যত বই পাওয়া যায় মার্কেটে, কনসেপ্টের উপরে প্রশ্ন কি আছে তোমরা কি পেয়েছো? এরকম ভাবে মানে পাবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা কনসেপ্টের উপরে এখন জোর দিতে বলছে, এবার তোমাকে আগে থাকতে প্রিপারেশনটা নিয়ে যেতে হবে, নতুবা পরীক্ষার সময় মাথা খেলাতে গেলে কিন্তু মানে বুঝতেই পারছো কতটা সময় যায় আর কি। এই জিনিসগুলো আমি তোমাকে এই সামান্য জিনিস বোঝাচ্ছি, হয়তো দুটোই অঙ্ক আমি বোঝাতে পারলাম, তাই আমার কতটা বোঝাতে হলো, কনসেপ্টটা কতটা বোঝাতে হলো, তো এই জায়গাগুলো বুঝতে হবে। আচ্ছা, আমি একটা অঙ্ক স্কিপ করে গেছি এর আগে, এইটারও উত্তর করে দেওয়া আছে। এটা তো এটার কি উত্তর হবে এটা করে দেওয়া আছে, তোমরা অন্তত একটুখানি দেখো, বোঝার চেষ্টা করো। এটা আবার লসাগু নিয়ে দেওয়া আছে, ঠিক আছে? এখানে বলা আছে দেখো, এক্স আর ওয়াই হলো দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যা যেখানে এক্স গ্রেটার দেন ওয়াই, মানে এক্স এর মান বড়, ঠিক আছে? এক্স এর মান বড় আর ওয়াই এর মান কি হবে? ওয়াই এর মান ছোট। এবার বলেছে এদের লসাগু হচ্ছে এম। তো লসাগুর ক্ষেত্রে আমরা জানি যে লসাগুর মানটা যেটা হবে, সেটা যেটা বড় সংখ্যা হয় তার সমান হবে, নতুবা এই যে বড় সংখ্যাটা থেকেও বড় হবে।
তার মানে এক্স এর থেকেও বড় হবে, মানে এম এর মান এম গ্রেটার দ্যান এক্স হবে অথবা সমান হবে। সেই জন্য আমাদের এখানে অপশন কোনটা হবে, এইটা হবে। ঠিক আছে, এইটা হবে। গসাগুর ক্ষেত্রে যা হলো লসাগুর ক্ষেত্রে ঠিক দেখো উল্টো হলো। ঠিক আছে, তো এই কনসেপ্টটা বুঝতে পেরেছো সবাই? একটু আগে যে কনসেপ্টটা নিয়ে আমি আলোচনা করলাম। হ্যাঁ স্যার। স্যার এই সিম্বলটার মানে মানে বড় হতে পারে আবার সমানও হতে পারে, এই তো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক আছে। আচ্ছা আচ্ছা। সবাই আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা আর একটা এখানে এই মানে কনসেপ্টের অঙ্ক আছে, দেখো 6 নম্বর প্রশ্নটা। ঠিক আছে, যেটা করিয়ে আমি আজকের ক্লাসটা শেষ করব। এটাও করে দেওয়া আছে, তোমাদের করতে হবে না, আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। ঠিক আছে, কনসেপচুয়াল প্রশ্ন। তো দেয়া আছে দেখো, পি কিউ আর এস 4টে মৌলিক সংখ্যা, এদের গসাগু এম এবং লসাগু এন। এখন যদি 4টে মৌলিক সংখ্যা হয় তাদের গসাগু কি হবে? সবাই বলো তো গসাগু কত হবে? যে কোনো 4টে মৌলিক সংখ্যা পি কিউ আর এস বলে দিয়েছে, তো এদের গসাগু কত হবে? তো গসাগুর মানে 1 হবে। হ্যাঁ স্যার, এক গসাগুর হবে। মানে 1 One. হওয়ার অর্থ হলো, গসাগুর মানে 1 হওয়ার অর্থ হলো এম এর মানও 1 হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার, আমি এক একটু হবে। পরে কল করছি তোকে, ক্লাস করাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এটা হচ্ছে তাহলে এম এর মান 1 হলো। এবারে এই যে লসাগু কোনটা হবে? লসাগু দেখো 4টেই যদি মৌলিক সংখ্যা হয় তাদের লসাগু কি হবে? এই সংখ্যাগুলো গুণ করলে যেটা হবে সেটাই হবে, পি কিউ আর এস। ঠিক আছে, এগুলো সব গুণ করলে যেটা হবে সেটাই তাদের লসাগু হবে। এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার না? কারো কোনো অসুবিধা আছে বোঝার ক্ষেত্রে? সবাই স্যার বুঝতে এই পেরেছো? সেকেন্ড লাইনটা আরেকবার বলুন স্যার। পি তো এক কি করে বুঝবো? পি যে হবে কি করে দেখো বুঝবো? 4টেই মৌলিক, পি পি যে দেখো এক আমি কোথা বলে থেকে দিচ্ছি, বুঝবো? 4টেই তো মৌলিক সংখ্যা বলেছে, 4টেই মৌলিক সংখ্যা বলেছে। তো তুমি যখন 4টে মৌলিক সংখ্যা নিচ্ছ তখন তাদের লসাগু বার করতে গেলে তুমি তো মানে কিছু দিয়ে তাদেরকে ভাঙতে পারবে না, তাই না? তুমি যখন যে কোনো 4টে মৌলিক সংখ্যা ধরো নিলে 3, 5, 2, 7, এখন এদের লসাগু কি হবে? তুমি কি কিছু দিয়ে এদেরকে ভাঙতে পারবে? ভাঙতে পারবে না। তো আলটিমেটলি এদের লসাগু করতে গেলে সবগুলো কি করতে হবে? গুণ করতে হবে, হ্যাঁ কি না? পি গুণ কিউ গুণ আর গুণ এস করতে হবে, হ্যাঁ কি না? তাহলে এখানেও তাহলে লসাগু কি হবে? পি গুণ কিউ গুণ আর গুণ এস। এই পর্যন্ত সবাই বুঝেছো না বোঝনি? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। এবারে দেখো অপশন, এবারে বলেছে এবার নিম্নলিখিত কোনটি ভুল বলেছে, ভালো করে দেখো। সবগুলো ঠিক আছে, কোনটা ভুল সেটা বলতে হবে। ঠিক আছে, তো এই যে পি গুণ কিউ গুণ আর গুণ এস, এটা কার মান? এটা হচ্ছে এন এর মান, তাই তো? তাহলে এন সমান পি গুণ কিউ গুণ আর গুণ এস আমরা লিখতে পারি। ঠিক আছে, এখানে দেখো এই পি এখানে দেওয়া আছে পি গুণ কিউ গুণ আর গুণ এস সমান এন, এটা তো দেয়াই আছে। এর সঙ্গে বলছে গুণ এম হবে, এটা আমরা বলতে পারি কারণ এম এর মান কত আমরা জানি 1, তাই তো? তো আমরা যদি এখানে গুণ 1 লিখি তাহলে কি এই জিনিসটা কি পরিবর্তন হবে? ভালো করে বোঝো, এন এর সঙ্গে যদি তুমি 1 গুণ করো তাহলে এই যে পি গুণ কিউ গুণ আর গুণ এস সমান যে এন, এই জিনিসটা কি পরিবর্তন হবে না একই থাকবে? পরিবর্তন হবে না, একই একই থাকবে। থাকবে। সেই জন্য এটা ঠিক আছে, এখানে কোনটা ভুল বাছাই করতে বলেছে। এখানে দিয়েছে পি গুণ কিউ গুণ আর গুণ এর সমান এন, এটা তো ঠিকই আছে, এটা তো আমরা বারই করেছিলাম, তাই না? এটাও দেখো পি গুণ কিউ গুণ অপশন ডিটা, এটাও ঠিক আছে, পি গুণ কিউ গুণ আর গুণ এস গুণ এম, এটাও ঠিক আছে। কেন? এই যে এম এর মান যে 1, সেটা দেখো এখানে যদি তুমি গুণ করো তাহলে কোনো যায় আসে না। 1 তো তুমি এপাশেও গুণ করতে পারো এপাশেও গুণ করতে পারো, 1 যেখানেই গুণ করো ভ্যালুর তো কোনো পরিবর্তন করবে না। সুতরাং এটা ঠিক আছে, কিন্তু এইটা ভুল আছে। কেন? এমটা এই পাশে দিয়েছি, এনটা এই পাশে দিয়েছি, এটা কিন্তু হবে না। এটা কি হতে পারে? এটা হবে না। সুতরাং এই অপশন সিটা হচ্ছে এখানে ভুল। ঠিক আছে, কনসেপ্ট বুঝতে পেরেছো সবাই? স্যার এটা একটু মানে এটা একটু মাথার উপর দিয়ে গেল, একটু সামান্য। আচ্ছা আচ্ছা, সামান্য মাথার উপর থেকে গেল, তাই তো? আচ্ছা আমি বলছি, দাঁড়াও। মানে এই যে গসাগু এম আর লসাগু এন, মানে এটা একটু মানে মানে 4টে মৌলিক সংখ্যা দিয়ে একটু বলেন তাহলে বুঝতে পেরে যাবো। যেমন ধরো এই যে 4টে মৌলিক সংখ্যা আমি বললাম 2, 3, 5, 7, তাই তো? তো এদের গসাগু কত হবে? এদের গসাগু হবে 1, তাই তো? আর এদের যদি আমি বলি লসাগু কত হবে, তো এগুলো সব গুণ করতে হবে, তাই তো? তো দেখো 7 3 21 আর হ্যাঁ 5 2 10, তো লসাগু হবে 210, হ্যাঁ কিনা? এবারে যদি আমরা এইটা বলি, ঠিক আছে, আমরা যেমন এখানে এখানে যেমন কি দিয়েছি পি গুণ কিউ গুণ আর গুণ এস, তাই তো?
তো চারটে মৌলিক সংখ্যা আমার কি কি, 2 গুণ 3 গুণ 5 গুণ 7, তার সঙ্গে বলছে এন নেবে, এন মানে কি লসাগু, লসাগুটা কত, লসাগু হচ্ছে 210, এইটা বলছে সমান হবে কার সঙ্গে, এম এর সঙ্গে সমান হবে, এম মানে কত, গসাগু 1, এগুলো সব গুণ করলে কি একের সঙ্গে সমান হবে না হবে না আগে বলো, কোনোদিনই হবে না। হবে না, হবে না তার মানে এই হবে এটা না, ভুল কারণ তো, এটাই তো লস। হ্যাঁ এটা ভুল তো, তাহলে এইখানে বলছে কোনটি ভুল, তার মানে ভুলটা ঠিক মানে চিহ্নিত করতে বলছে, মানে অপশন সি হবে, ওইটাই ঠিক উত্তর আর কি। ঠিক আছে, হুম। এটাই সঠিক উত্তর হবে। এবার তোমার মনে হতে পারে তাহলে বাকিগুলো কি করে ঠিক হলো, এখানে দিয়েছে দেখো পি গুণ কিউ গুণ আর গুণ এস, মানে এই সংখ্যাগুলো গুণ, তা তুমি যদি 2 3 5 7 এগুলো সব যদি গুণ করো তাহলে কত হবে, 210 হবে, হ্যাঁ কি না। এখানে দেওয়া আছে এন, এন মান হচ্ছে লসাগু, সেটারও মান কত 210, এটার সঙ্গে কত গুণ, 1 গুণ, এটার সঙ্গে 1 গুণ করলেও কত হবে 210, হ্যাঁ কি না। তো দেখো 210 সমান 210 হচ্ছে, সেই জন্য এটা ঠিক। এখানে দেখো পি কিউ, পি গুণ কিউ গুণ, এটা হচ্ছে 210 আসছে, তাই না, লসাগুর মানও কত আসছে 210, তাহলে এটাও সঠিক। এখানে কত কি দেওয়া আছে দেখো, পি গুণ কিউ গুণ আর গুণ এস, ঠিক আছে, এটা হচ্ছে কত 210, তার সঙ্গে এম এর মান কত 1, সেটা যদি গুণ করি তাহলে 210 থাকবে, আর সমান এপারে দেওয়া আছে এন, এন মানে তো 210, তাহলে সমান হচ্ছে, শুধু এইটা সিটা দেখো সমান হচ্ছে না, সেই জন্য এটা ভুল, বোঝা গেল। হ্যাঁ স্যার, এবার একদম ক্লিয়ার বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। বেশ, তো এই হচ্ছে আমি মানে দেখো গোটা চ্যাপ্টারটা আমি আজ তো শেষ করতে চাইনি, আমি হচ্ছে তোমাদের যেটা ধরাতে চেয়েছিলাম আজকের সেটা হচ্ছে যে কেন 2023-এর প্রশ্ন তোমাদের কাছে কঠিন লাগলো। কঠিনটা এই জন্যই লেগেছে, আমরা এই এই প্রশ্নগুলো সম্পর্কে একটু অবগত ছিলাম না, বা এই প্রশ্নগুলো সম্পর্কে একটু সড়গড় ছিলাম না, ঠিক আছে, কিন্তু এখন হচ্ছে সড়গড় হতে হচ্ছে, ঠিক আছে, সেই জন্য একটু ধারণা প্রত্যেকটা চ্যাপ্টারের হচ্ছে ক্লিয়ার করতে হবে, বোঝা গেল। যেমন এইটা একটা প্রশ্ন দিয়েছিল দেখো, এটা যদিও সহজ ছিল, আমি এটা মানে তোমাদের একটু আগে শেখালামও। এখানে বলে যে নিচের বিবৃতিগুলোর জন্য সঠিক বিকল্পটি চয়ন করুন, ঠিক আছে, কোনটা সঠিক বিবৃতি সেটা দেখতে হবে, স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, এরকম হয়তো প্রশ্ন আসতেই পারে, এবং এখন যা কম্পিটিশন বাড়ছে তাতে এইরকম প্রশ্ন আসার সম্ভাবনাই বেশি, ঠিক আছে। তো বলছে দুটো স্বতন্ত্র মৌলিক সংখ্যার গসাগু 1, স্বতন্ত্র শব্দটার কথা বোঝো তো, স্বতন্ত্র মানে কি বলে দেখি, কে বলতে পারে, স্বতন্ত্র মানে কি, আলাদা। স্যার ইন্ডিপেন্ডেন্ট। স্বতন্ত্র মানে হ্যাঁ নিজে। হ্যাঁ, মানে দুটো আলাদা আলাদা মৌলিক সংখ্যা, এই যে শব্দগুলোর উপর গুরুত্ব দেবে, হ্যাঁ? দুটো স্বতন্ত্র মৌলিক সংখ্যা মানে দুটো আলাদা আলাদা মৌলিক সংখ্যা, যেমন ধরো 3 আর 5, ঠিক আছে, এইরকম, এরকম নয় যে তুমি যদি স্বতন্ত্র না বলতে, শুধু যদি বলতে দুটো মৌলিক সংখ্যা, তাহলে 5ও একটা মৌলিক সংখ্যা, আমি 5 একটা মৌলিক সংখ্যা নিলাম, তো 5 আর 5-এর গসাগু কি 1 হবে, বলো দেখি, 5 আর 5-এর গসাগু তো 5 হবে, হ্যাঁ কি না। তাহলে এই জন্য স্বতন্ত্র শব্দটা দিয়েছি, স্বতন্ত্র শব্দটা যদি না দিত তাহলে কিন্তু বক্তব্যটা ভুল হয়ে যেত, এই ছোট ছোট জায়গাগুলো খেয়াল রাখতে হবে, বোঝা যাচ্ছে। দুটো স্বতন্ত্র মানে দুটো আলাদা মৌলিক সংখ্যা, ঠিক আছে, 3 একটা আলাদা, 5 একটা আলাদা, তো এই রকম যদি দুটো মৌলিক সংখ্যা হয় তাদের গসাগু 1 হবে। তো ঠিক বলেছে না ভুল বলেছে, এটা ঠিক বলেছে। তার বলছে দুটো সমৌলিক সংখ্যার গসাগু 1 হবে, এটাও ঠিক বলেছে, একটু আগে আমরা পড়েছি, তাই না। বলছি একটি জোড় ও একটি বিজোড় সংখ্যার গসাগু 1 হবে, একটা জোড় সংখ্যা আর একটা বিজোড় সংখ্যা যদি নিই তাদের গসাগু কি হবে, 1 হবে, ঠিক বলেছে না ভুল বলেছে বলো। যে কোনো একটা জোড় সংখ্যা নাও আর একটা বিজোড় সংখ্যা নাও, তাদের গসাগু 1 হবে, এটা ঠিক না ভুল, কি মনে হচ্ছে তোমাদের। ঠিক ঠিক। ভুল, কেন ভুল, ভুল স্যার, ভুল। ধরো 6 আর 9, ঠিক আছে, 6 তো জোড় সংখ্যা, জোড়, আর 9টা কি বিজোড় সংখ্যা, তো এদের গসাগু কত হবে, গসাগু 3 হবে, তো এখানে কত বলা আছে 1 হবে, তাহলে এটা ভুল বলেছে, হ্যাঁ কি না। তারপর দিয়েছে দেখো দুটো ক্রমিক জোড় সংখ্যার গসাগু 2, এটা ঠিক বলেছে, একটু আগে আমরা দেখেছি, তাই না। তারপর দিয়েছে দেখো দুটো ক্রমিক বিজোড় সংখ্যার গসাগু 2 হবে, এটা ঠিক বলেছে না ভুল বলেছে, লাস্টেরটা, লাস্টেরটা ভুল বলেছে, কারণ দুটো ক্রমিক বিজোড় সংখ্যার গসাগু কত হবে, 1 হবে, আমরা এই দেখো তোমাদের লেখাই আছে নোটে, ঠিক আছে। এবার দেখো কোনটা আমরা কোন অপশনটা বাছবো, আমাদের 3টে ঠিক হবে, 1 ঠিক হবে, 2 ঠিক হবে, আর 4 ঠিক হবে, তাই তো, 1 2 4 ঠিক, মানে অপশন বি উত্তর হবে, বোঝা গেল। স্যার 1 মিনিট, হ্যাঁ বলো। এখানে আছে 3,5 হ্যাঁ আর নিচে আছে 5,5,
হ্যাঁ, আমি এবার এইটা বোঝাচ্ছিলাম এই স্বতন্ত্র মানে কি, স্বতন্ত্রটা বলার কেন বলেছে, স্বতন্ত্র শব্দটা বলার অর্থ কি সেইটা বোঝানোর জন্য। স্বতন্ত্র মানে দুটো আলাদা আলাদা মৌলিক সংখ্যা যদি তুমি নাও তাদের গসাগু এক হবে। কিন্তু যদি স্বতন্ত্রটা না দিতে শুধু যদি বলতে দুটি মৌলিক সংখ্যা, তাহলে দুটো মৌলিক সংখ্যা তুমি দুটোই 5 নিয়ে নিলে, বা দুটোই তুমি 7 নিয়ে নিলে, দুটোই তুমি 2 নিয়ে নিতেই পারো। দুটো মৌলিক সংখ্যা বলেছে, আমি দুটোই 2 নিয়ে নিলাম, দুটোই 5 নিয়ে নিলাম, সেক্ষেত্রে কি গসাগু এক হবে? সেক্ষেত্রে গসাগু কিন্তু এক হবে না। এই জন্য স্বতন্ত্র শব্দটা কি এবং কেন বসিয়েছে সেটা আমি বোঝালাম। বোঝা গেছে? স্যার, স্যার 5 আর হ্যাঁ স্যার, বুঝতে না পেরেছি। মানে না মানে 5 আর 5 এর ক্ষেত্রে কি করে হয়েছে? কারণ মানে 5 এর ঘরে তো 1 আর 5 হচ্ছে, তাহলে তো গরিষ্ঠ বললে তো বড়টাই হয়ে যাচ্ছে 5। তুমি 5 আর 5 এর গসাগু 5 হবে না? কি হবে বলো? এই 5 এর গুণনীয়ক 1 আর 5, এই 5 এর গুণনীয়ক 1 আর 5, তাহলে বড়টা নিতে হবে না? গরিষ্ঠ মানে তো বড়টা নিতে হবে, তুমি তো ছোটটা নিতে পারবে না। ক্লিয়ার? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই জন্য হ্যাঁ, তাহলে বোঝা গেল। তো এই হচ্ছে কনসেপচুয়াল বেশ, মানে কনসেপচুয়াল প্রশ্ন কি, মানে কিভাবে ভাবতে হবে বুঝতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি কিন্তু গসাগু লসাগুর খুব ছোট একটা জায়গা আলোচনা করেছি। অ্যাকচুয়ালি আরো অনেক নিউমেরিক্যাল অঙ্ক তো প্রচুর আছে, সেটা আমি সেই জায়গায় যাইনি। আমি শুধু কনসেপচুয়াল কিছু জায়গা আলোচনা করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং শুধু এই চ্যাপ্টারের জন্য না, এখন থেকে যে যে চ্যাপ্টার তোমরা পড়বে তার এই যে বৈশিষ্ট্যগুলো, জিনিসটার বৈশিষ্ট্য কি, ঠিক আছে, সেইগুলো কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তবে কিন্তু পরীক্ষার সময় কনসেপচুয়ালের প্রশ্ন থাকলে, কনসেপচুয়াল বেসিসের প্রশ্ন থাকলে, তবে কিন্তু ভালোভাবে তোমরা কিন্তু উত্তর করে আসতে পারবে। ঠিক আছে? তো আজ এই পর্যন্ত থাক। সবাই আশা করি বুঝতে পেরেছো। কারো কোনো অসুবিধা হলো না তো? বা যদি যেটুকুনি যা বুঝেছি কারো যদি কোনো বোঝার ক্ষেত্রে অসুবিধা থাকলে বলতে পারো। তো মোটামুটি খুব ভালো হয়েছে। তো যার তোমরা স্যারকে একটুখানি রিভিউ দিয়ে দিও কেমন ক্লাস লেগেছে। আর এইভাবে যেরকম ভাবে বললাম, মোটামুটি আমার যা মনে হচ্ছে, দেখো আমি তো প্রশ্ন করব না, বা আমি কখনোই এই দাবিদারা করতে পারবো না আমি 100% সঠিক, বা আমার গাইডলাইন্সটা 100% সঠিক। কিন্তু আমার যেটুকু যা মনে হয়েছে যে কিভাবে প্রস্তুতিটা নিতে হবে সেটা তোমাদের সাথে একটু জাস্ট শেয়ার করলাম। ঠিক আছে? তোমরা গ্রহণ করতেও পারো, রিজেক্টও করতে পারো। তো মোটামুটি ভালোভাবে প্রিপারেশনটা নাও। ঠিক আছে? নতুন যে প্রশ্ন আসছে সেই ধরনের আমাদের কিন্তু নিতে হবে। অনেকেই আমরা আগেও ভেবেছিলাম মানে যে শুধু সেন্ট্রাল টেটের প্রশ্নটাই বোধহয় ফলো করলে হবে। সেন্ট্রাল টেটের যেহেতু ধাঁচে প্রশ্ন হচ্ছে, সেন্ট্রাল টেটের মতোই হচ্ছে আলোচনা করলে বা সেই প্রশ্ন, কিন্তু সেন্ট্রাল টেটের প্রশ্ন অতীব সহজ হয়। কেন সহজ হয়? সেন্ট্রাল টেটের নিয়মই তাই, ওরা পরীক্ষা নেয়, ওদের নিয়োগের কোনো দায় থাকে না। ঠিক আছে? কিন্তু আমি এই জিনিসটা আগের বছরও বলেছিলাম যখন ডেমো ক্লাস করিয়েছিলাম, এই জিনিসটা আমি বলেছিলাম। এইখানে তোমাকে 1000 জন অনেকটা খারাপ কথা বোঝাবে, নেগেটিভ কথা বোঝাবে, কিন্তু একটা জিনিস মনে রাখবে, যেহেতু আমরা একটা রাজ্য সরকারের অধীনে থাকি, তো পরীক্ষা তোমার নিক, পরীক্ষা নিলে তুমি টেট পাস করো, সরকারকে আজ না হয় কাল কিন্তু নিয়োগ করতেই হবে। কারণ হচ্ছে সরকার, তোমরা যে কোনোই জানো, যে কোনো সরকার একটা ভোটমুখী একটা সবসময় চেষ্টা করে, ভোটমুখী জনতাকে তুষ্ট করার যে কোনো জায়গায়। ঠিক আছে? যে কোনো সরকার, নতুবা সে ক্ষমতায় থাকবে না। ঠিক আছে? সেই জন্য টেট পরীক্ষা তোমরা হয়তো আজ হয়তো পাশ করেছো, এক্ষুনি হয়তো নিয়োগ পেলে না, 2 বছর পরে হয়তো নিয়োগ হবে। নিয়োগ হবে, হতে বাধ্য, কারণ সরকারকে নিয়োগ করতে হবে, কারণ নতুবা সরকার থাকবে না। কি বললাম বুঝেছো? সেই জন্য আহ 1000টা লোক 1000 রকম নেগেটিভ কথা বলবে, কেন টেট দিয়ে কি হবে, পাশ করে কি হবে, চাকরি তো হচ্ছে না। তো এই নেগেটিভ কথাগুলো থেকে সরে এসে টেটটা ভালোভাবে পাশ করো এবং চেষ্টা করো স্কোরটা ভালো করার। এই জায়গাটা আরেকটা জিনিস ভালো করে বলছি শোনো, দিন দিন কম্পিটিশন বাড়ছে। ঠিক আছে? তোমাদের তো একাডেমিক স্কোর যার যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা তো আর বাড়বে না। মানে কেউ যদি একাডেমিকের জায়গায় ধরো তোমাদের 20 যদি থাকে, সেই একাডেমিকের জায়গায় ধরো তার 15 হয়ে আছে, সেটা তো সে আর কখনোই বাড়াতে পারবে না। ঠিক আছে? সে কি বাড়াতে পারবে? আবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিতে পারবে? সে দিতে পারবে না। সুতরাং একাডেমিক স্কোর বাড়ানোর জায়গা তোমাদের নেই, যে যে জায়গায় দাঁড়িয়ে আছো সেই স্কোরেই দাঁড়িয়ে আছো। কিন্তু তোমরা যদি একটু বেশি পরিশ্রম করো, টেটের স্কোর কিন্তু বাড়াতে পারো। টেটে এই 150 মার্কের পরীক্ষা যদি কেউ 120 পায়, 110 পায়, তার কিন্তু ওই যে পয়েন্টটা কিন্তু 1 নাম্বার যে বেশি হয়ে যাবে, সেটা কিন্তু গুরুত্ব অনেক বেশি। ঠিক আছে? আর ইন্টারভিউ এখন তো মোটামুটি আগের মতো অতটা কড়াকড়ি নয়, গড়ে সব 7-8 করে দিয়ে দিচ্ছে। ঠিক আছে? তো চেষ্টা করে টেটের স্কোরটা বাড়ানো, শুধু পাস না, বাড়ানোর। ঠিক আছে? যাতে করে তোমরা যখন
ফাইনাল প্যানেল যখন তোমার হবে সেখানে যেন নামটা তোমাদের থাকে, ঠিক আছে? আলটিমেটলি চাকরি পাওয়াটা কিন্তু উদ্দেশ্য, টেট পাস করাটাও উদ্দেশ্য নয়, ঠিক আছে? সেইটার কথা ভেবেই কিন্তু প্রিপারেশন নাও, ভালোভাবে সবাই প্রিপারেশন নাও, ঠিক আছে? চলো আজকে তাহলে রাখলাম, ঠিক আছে? সবাইকে গুড নাইট, সবাই ভালোভাবে প্রিপারেশন নাও, চলো টাটা। গুড নাইট স্যার। হ্যালো, হ্যাঁ বলো। বলছি স্যার আমার ক্লাস হয়ে গেছে, রেকর্ডিংটা অফ করে দেবেন একটু? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমি তাহলে লিভ নিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, 10:30টার মিটিং আছে। ওকে।